আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। এখন পড়ছি রাষ্ট্রদূত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডালিমের লিখিত যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি বইটির নবম পর্ব, একাদশ অধ্যায়, মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব ও ভারত সরকারের স্বীকৃতির প্রেক্ষাপট। খন্দকার মোশতাকের জাতিসংঘের উদ্দেশ্যে আমেরিকা সফর স্থগিত করে দেয়া হয় এবং তিনি ও মাহবুব আলম চাষী পদচ্যুত হন। আব্দুস সামাদ আজাদকে বানানো হয় নতুন পররাষ্ট্রমন্ত্রী। রিলিফ সামগ্রী নিয়েও কেলেঙ্কারি। শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিদেশ সফর। মুক্তিযুদ্ধ সম্পর্কে আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলোর দৃষ্টিভঙ্গি। সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের নিরাপত্তা এবং বন্ধুত্ব চুক্তি স্বাক্ষর। অনেক হিসাব নিকাশের পর ২৫ বছরের গোলামি চুক্তির বিনিময়ে বাংলাদেশ প্রবাসী সরকারকে স্বীকৃতি দিল ভারত সরকার। গোলামি চুক্তির বিরোধিতা করে চুক্তিতেই সই করল না মাত্র দুজন, কর্নেল ওসমানী এবং খন্দকার মোশতাক আহমেদ। আবার রণাঙ্গনে বিএলএফ এর সাথে বিভিন্ন জায়গায় মুক্তিবাহিনীর সংঘর্ষ। মুক্তিযুদ্ধকে স্বাভাবিক পরিণতির দিকে এগিয়ে নেবার প্রয়োজনে জাতীয় সরকার গঠন করতে রাজি হল না প্রবাসী ও ভারত সরকার। কমান্ডার এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে অনুপ্রবেশের সর্বাধিক প্রচেষ্টা চালিয়েছে র। অপ্রত্যাশিতভাবে ছোট ভাই স্বপন ও বাল্যবন্ধু কাজীর খবর পেলাম। ওরা ঢাকা শহরে খানসেনাদের বুকে ত্রাসের সঞ্চার করেছিল। নভেম্বর মাসে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায়। স্বাধীনতা সংগ্রাম ও গণচীন। ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমার সুযোগ নিতে চাচ্ছেন আওয়ামী লীগের অনেক সদস্যই। তারা বাংলাদেশের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দোদুল্যমনতায় ভুগছেন। অনেকেই আবার ভারতীয় নীল নকশার কথা আঁচ করতে পেরে শঙ্কিত হয়ে পড়েছেন। কিন্তু তাদের ফিরে যাবার পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্দিরা সরকার। ভারত সরকার কিছুতেই চাচ্ছে না বাংলাদেশ প্রবাসী সরকার ইয়াহিয়া সরকারের সাথে কোনরূপ রাজনৈতিক আপোষের চেষ্টা করুক। তাদের চাপের মুখে প্রবাসী সরকারের পক্ষ থেকে জনাব তাজউদ্দিন প্রকাশ্যে ঘোষণা দিতে বাধ্য হন, ইয়াহিয়া সরকারের সাধারণ ক্ষমা প্রবাসী সরকারের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। মুক্তিযোদ্ধারাও সংগ্রামের এই পর্যায়ে কোনোরকম আপোষের বিরোধিতা করেছিলেন। তারা চাইছিলেন দীর্ঘস্থায়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করতে। এভাবে সার্বিক অবস্থা ক্রমশ জটিল হয়ে উঠেছিল। হঠাৎ একদিন জানতে পারলাম পররাষ্ট্রমন্ত্রী মোশতাক আহমদ আমেরিকায় যাচ্ছেন লন্ডন হয়ে এক সফরে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘের প্রধান এবং অন্যান্য রাষ্ট্রপ্রধান, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রনায়কদের সাথে তিনি মত বিনিময় করে বাংলাদেশের সংগ্রামের প্রতি তাদের সমর্থন আদায় করার চেষ্টা করবেন তিনি এই সফরকালে। অতএব তার এই সফর হবে খুবই গুরুত্বপূর্ণ। যাবার সব প্রস্তুতি প্রায় শেষ। কামাল সিদ্দিকীও যাচ্ছেন সফর সঙ্গী হয়ে, কিন্তু সেই অবস্থাতেই আকস্মিকভাবেই সফর স্থগিত করে দেয় প্রবাসী সরকার। শুধু তাই নয়, মোশতাক আহমেদকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকেও অব্যাহতি দেয়া হয় এবং তার স্থানে আব্দুস সামাদ আজাদকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়। জনাব মাহবুব আলম চাষীকেও সরিয়ে দেয়া হয় পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে। এই ধরনের পরিবর্তনের কারণ সম্পর্কে সবকিছুই চেপে যায় তাজউদ্দিন সরকার। কিন্তু পরে সব গোপনীয়তাই ফাঁস হয়ে যায়। জানা যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা নাকি জানতে পারে যে জনাব মোশতাক আহমেদ গোপনে মার্কিন গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইয়াহিয়া খান এবং শেখ মুজিবের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছিলেন। তার লন্ডন সফরের উদ্দেশ্য ছিল মার্কিন সরকারের মধ্যস্থতায় শেখ মুজিব এবং ইয়াহিয়া সরকারের সাথে একটা চূড়ান্ত ফয়সালা করে বাংলাদেশ সম্পর্কে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানো। এই চক্রান্তের খবর পেয়েই জনাব তাজউদ্দিন ভারত সরকারের নির্দেশেই ওই পদক্ষেপ নিতে বাধ্য হন। আরও তথ্য জানা যায়, খন্দকার মোশতাক আহমেদ, ইয়াহিয়া সরকার এবং মার্কিন সরকারের ত্রিপাক্ষিক ওই সমঝোতা আলোচনার প্রতি শেখ মুজিবুর রহমানের সমর্থন ছিল। এই ঘটনার পর আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। ভারত সরকার চিন্তিত হয়ে পড়ল এবং বাংলাদেশ সমস্যার একটা আশু সমাধানের জন্য মরিয়া হয়ে উঠল। মুক্তি সংগ্রাম দীর্ঘস্থায়ী হলে অবস্থা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, সেটাই ছিল তাদের মূল আশঙ্কা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে জনাব তাজউদ্দিন প্রবাসী সরকারের তরফ থেকে ভারত সরকারকে বোঝালেন দুই পক্ষের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ প্রবাসী সরকারের স্বীকৃতি দিয়ে অনতিবিলম্বে ভারতীয় সামরিক অভিযান চালিয়ে বাংলাদেশকে স্বাধীন করে ফেলতে হবে। ভারত সরকার তাজউদ্দিন সরকারের আবেদনে সন্তুষ্টি প্রকাশ করলেও হঠাৎ করে তখনই এককভাবে বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি হল না। শ্রীমতী ইন্দিরা গান্ধী ঠিক করলেন বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষ করে পরাশক্তিধর দেশগুলোর মনোভাব জানার পরই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তিনি আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম ইউরোপের কয়েকটি দেশে একটি ছুটিকা সফরে বেরিয়ে পড়লেন। সবখানে তিনি নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ সমস্যা এবং ভারতের অবস্থান সম্পর্কে আলোচনা করলেন। বর্বর শ্বেতসন্ত্রাসের ফলে আগত শরণার্থীদের মানবিক কারণে ভারতের মাটিতে আশ্রয় দেওয়ার জন্য নেতারা ভারত সরকারের প্রশংসা করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং
পশ্চিম ইউরোপীয় দেশগুলোর নেতারা বাংলাদেশ সমস্যাকে পাকিস্তানের একটি অভ্যন্তরীণ সমস্যা হিসেবেই আখ্যায়িত করেন এবং পরিষ্কারভাবে ইন্দিরা গান্ধীকে জানিয়ে দেন এই সমস্যার পরিপ্রেক্ষিতে সরাসরিভাবে ভারতীয় যে কোনো সামরিক পদক্ষেপ তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠবে। শরণার্থীদের কষ্ট লাঘবের জন্য এবং ভারতের উপর যে অর্থনৈতিক চাপের সৃষ্টি হয়েছে সেটা কমানোর জন্য পর্যাপ্ত পরিমাণে আর্থিক এবং সামগ্রিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন সব নেতারাই। রিলিফের সামগ্রী নিয়েও পরে ঘটেছে অনেক কেলেঙ্কারি। বিপুল পরিমাণ রিলিফ সামগ্রীর কতটুকু পেয়েছিল শরণার্থীরা, তার জবাব একমাত্র দিতে পারে তৎকালীন প্রবাসী সরকারের কর্ণধাররাই। আমার জানা মতে প্রাপ্ত রিলিফ সামগ্রীর একটা ক্ষুদ্র অংশই ভারত এবং প্রবাসী সরকারের উদ্যোগে বিতরণ করা হয়েছিল শরণার্থীদের মাঝে। রিলিফ সামগ্রীর সিংহভাগই বেমালুম হজম করে নিয়েছিল ভারত সরকার। বিদেশ সফর থেকে শ্রীমতী ইন্দিরা গান্ধী বুঝতে পারেন পাকিস্তানের বিরুদ্ধে কোনরূপ সামরিক অভিযান চালালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলো তাকে সমর্থন করবে না। পক্ষান্তরে এশীয় পরাশক্তি গণচীন হয়তোবা প্রত্যক্ষভাবে জড়িয়ে যেতে পারে পাকিস্তানের পক্ষে এই ধরনের সংঘাতে। সেই ক্ষেত্রে ভারতের একক আগ্রাসন ব্যর্থ হয়ে যেতে পারে। এই পরিস্থিতির মোকাবেলা করার জন্যই সোভিয়েত ইউনিয়নের পূর্ব প্রস্তাবিত নিরাপত্তা এবং বন্ধুত্ব চুক্তি সই করার সিদ্ধান্ত গ্রহণ করেন শ্রীমতী ইন্দিরা গান্ধী ও তার সরকার। ওই চুক্তি স্বাক্ষরের ফলে ভারতীয় জনগণ কতটুকু উপকৃত হয়েছে জানি না, তবে পাকিস্তানকে দুর্বল ও দ্বিখণ্ডিত করতে এবং সামরিক আগ্রাসন চালিয়ে বাংলাদেশ কায়েম করে সেখানে একটা পুতুল সরকার স্থাপন করার ভারতীয় স্বপ্নের বাস্তবায়নে ওই চুক্তি বিশেষভাবে সাহায্য করেছিল নিঃসন্দেহে। সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি স্বাক্ষরের পরপরই বাংলাদেশ প্রবাসী সরকারকে স্বীকৃতি দেয় ভারত সরকার। প্রতিদানে ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী 25 বছর মেয়াদের এক চুক্তি সই করে প্রবাসী বাংলাদেশ সরকার। রহস্যজনক কোনো কারণবশত আজ পর্যন্ত সেই চুক্তির বিষয়বস্তু গোপন রাখা হয়েছে দেশের জনগণের কাছ থেকে। মুজিবনগর সরকার এবং আওয়ামী লীগের বেশিরভাগ সংসদ ওই চুক্তিকে সমর্থন করে। বিরোধিতা করেছিলেন মাত্র 2 জন, কর্নেল ওসমানী এবং খন্দকার মোশতাক আহমেদ। মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই এই ধরনের চুক্তির ঘোর বিরোধিতা করেছিলেন, কিন্তু সব বিরোধিতা উপেক্ষা করে তাজউদ্দিন সরকার এক অসম চুক্তির নাগপাশে আবদ্ধ করলেন বাংলাদেশের ভবিষ্যৎকে। ভারতের সাথে দীর্ঘ 25 বছরের এই অসম চুক্তি জাতীয় ইতিহাসে এক কালো অধ্যায়। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বাংলাদেশে ভারতীয় সামরিক হস্তক্ষেপ তথা পাক ভারত যুদ্ধ প্রায় অবধারিত হয়ে ওঠে। মুক্তিবাহিনীর দেশপ্রেমিক অংশ বরাবরই মুক্তি সংগ্রামে ভারতীয় সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপের বিরোধিতা করে আসছিলেন। তাদের প্রত্যাশা ছিল দীর্ঘস্থায়ী সংগ্রামের ত্যাগের মাধ্যমে স্বাধীন হবে বাংলাদেশ। এতে দুটো বিশেষ উপকার হতো। দীর্ঘস্থায়ী সংগ্রামের মাধ্যমে গড়ে উঠত নিবেদিত প্রাণত্যাগী পরীক্ষিত নেতৃত্ব এবং একইভাবে সুযোগ পাওয়া যেত নিখাদ সোনার মতো বলিষ্ঠ জাতীয় চরিত্র গড়ে তোলার। কিন্তু নীল নকশা প্রণয়নকারীরা বাঙালি জাতিকে সেই সুযোগ থেকে বঞ্চিত করে অতি চতুরতার সাথে। খাল কেটে কুমির আনার সব ব্যবস্থাই পাকাপোক্ত করে ফেলল মুজিবনগর সরকার। দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা পরিষ্কার বুঝতে পারলেন তাদের ভবিষ্যৎ সংগ্রাম হবে দুমুখী। একদিকে তাদের যুদ্ধ করতে হবে হানাদার পাক বাহিনীর বিরুদ্ধে, অন্যদিকে তাদের প্রস্তুত থাকতে হবে মিত্রবাহিনী আধিপত্যবাদী চক্রান্তের জাল ছিন্ন করে জাতীয় স্বাধীনতা হেফাজত রাখার জন্য। চুক্তি ও স্বীকৃতির পরিপ্রেক্ষিতে কলকাতা ভিত্তিক আওয়ামী সরকার ও তাদের দোসররা সবাই দিন গুনতে লাগলো কবে ভারতীয় বাহিনী আগ্রাসন চালিয়ে বাংলাদেশ স্বাধীন করে দেবে আর তারা ফিরে গিয়ে রাজত্ব করবে, উপভোগ করবে অসৎ উপায়ে লুটপাট করে অর্জিত ধন সম্পদ। ভারতীয় সরকারের স্বীকৃতি পাওয়ার জন্য শুধু দাসখতি লিখে দেয়া হয়েছিল তাই নয়, স্বাধীন বাংলাদেশের শাসনতন্ত্রেও প্রণীত হবে ভারতীয় শাসনতন্ত্রের মূল 4টি নীতি: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এর উপর ভিত্তি করে সেই অঙ্গীকারও করেছিলেন মুজিবনগর সরকার। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন মহলে তখন ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনীতি, অর্থনীতি, প্রশাসন প্রভৃতি বিষয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। একদিন এক সামাজিক অনুষ্ঠানে সরকারের এক অর্থনৈতিক উপদেষ্টা বলেন, স্বাধীন বাংলাদেশের ইকোনমিক ভিয়াবিলিটি তেমন একটা নেই। তার এই ধরনের বক্তব্য অবাক করেছিল অনেককেই। প্রশ্ন করা হয়েছিল, স্বাধীন বাংলাদেশের ইকোনমিক ভিয়াবিলিটি যদি নাই থাকবে তবে আপনারা 6 দফা প্রণয়ন করে জনগণকে উস্কে দিয়েছিলেন কেন? কেন বলেছিলেন পাকিস্তানের শোষণের হাত থেকে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে পারলেই সোনার বাংলা কায়েম হবে? তাহলে কি আপনাদের এই সমস্ত প্রচারণা ছিল মিথ্যা? জনগণকে ধোঁকা দিয়ে পাকিস্তানকে শুধুমাত্র দ্বিখণ্ডিত করার এক কুটো কৌশল মাত্র? এই সমস্ত মৌলিক প্রশ্নের জবাব উক্ত বিশারদ সেদিন দিতে পারেননি। অত্যন্ত বিব্রতকর অবস্থায় কেটে পড়ে নিজেকে বাঁচিয়েছিলেন বিড়ম্বনার হাত থেকে। ঠিক একইভাবে আরও একদিন এক ঘরোয়া পরিবেশে কিছু বাঙালি জনাব ডিপি ধরকে ভবিষ্যৎ স্বাধীন বাংলাদেশের অর্থনীতি এবং শিল্পনীতি কী ধরনের হওয়া উচিত
জানতে চাইলে তিনি জবাব দিয়েছিলেন, ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট অল দিস থিংস, ইউ জাস্ট হ্যাভ টু গ্রো রিচ, দ্যাটস অল, রেস্ট শ্যাল বি টেকেন কেয়ার অফ বাই আস। এই ধরনের কথা থেকে পরিষ্কার বোঝা যায় বাংলাদেশকে ভারতের অর্থনীতির বাজার এবং পশ্চাৎভূমিতে পরিণত করার ষড়যন্ত্র ছিল ভারতীয় আধিপত্যবাদী নীল নকশার অন্তর্ভুক্ত। শুধু কি তাই, বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ভারতের ওপর নির্ভরশীল করে তুলে সার্বিকভাবে বাংলাদেশের ওপর ভারতীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করার খায়েশটিও পরিষ্কারভাবে ধরা পড়েছিল জনাব ধরের বক্তব্যে। কিছুটা সুস্থ হয়ে ওঠার পর সেপ্টেম্বরে ফিরে গেলাম সেক্টরে। বাঁ হাতে তখনও প্লাস্টার। যুদ্ধ তখন ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। মুক্তি ফৌজ এবং গেরিলাদের হাতে প্রচণ্ড মার খেয়ে হানাদার বাহিনী দিশেহারা, তাদের মনোবল সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তীব্র গেরিলা অভিযানে ভীতসন্ত্রস্ত হয়ে খান সেনারা তখন বড় বড় শহরে ডিফেন্সিভ পজিশনে বাধ্য হয়ে নিজেদের গুটিয়ে নিয়েছে। শহরগুলো ছাড়া সারা বাংলাদেশ তখন বিশাল এক মুক্তাঙ্গন। গেরিলারা প্রায় পুরো দেশই তাদের অবাধ বিচরণ ভূমিতে পরিণত করেছে। তাদের সফল তৎপরতায় বাংলাদেশের স্বাধীনতা ইতিমধ্যেই সময় সাপেক্ষে একটি বাস্তবতায় পরিণত হয়েছে। মুক্তি ফৌজের সাহস, উদ্যম এবং সাংগঠনিক শক্তি ক্রমশ বেড়ে চলেছে। প্রধান প্রধান শহরগুলো, এমনকি ঢাকা শহরে প্রকাশ্য দিবালোকে অসীম সাহসিকতার সাথে একটার পর একটা সফল অভিযান করে চলেছে বীর মুক্তিযোদ্ধারা। নাস্তানাবুদ বেসামাল খান সেনারা মুক্তিদের সর্বদা তটস্থ অবস্থায় থেকেছে। বিশেষ করে রাতের আধার ওদের জন্য হয়ে উঠেছে নাভিশ্বাসের কারণ। জানবাজ মুক্তিযোদ্ধাদের অভূতপূর্ব সাফল্যের খবরগুলো বিদেশি প্রচার মাধ্যমগুলোতে শিরোনামে প্রকাশিত হচ্ছে প্রায় প্রতিদিন। আমাদের মোরাল ভীষণ হাই। ইতিমধ্যে বিএফএল ট্রেনিংপ্রাপ্ত সদস্যরা দেশের ভিতরে বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে অবস্থান নিয়েছে। তাদের অস্ত্রশস্ত্র মুক্তি ফৌজের তুলনায় অনেক উঁচু মানের। এ সত্ত্বেও খান সেনাদের বিরুদ্ধে সম্মুখ সংঘাতে তেমন একটা অংশগ্রহণ করছে না তারা। পক্ষান্তরে অনেক জায়গায় জনগণের ওপর অন্যায় জুলুম, চাঁদাবাজি ও লুটপাট করেছিল তারা। সেই সমস্ত খবর পাচ্ছিলাম আমরা। তাদের ওই ধরনের কার্যকলাপে বাধা দেবার কালে অনেক জায়গায় মুক্তি ফৌজের যোদ্ধাদের সাথে তাদের সংঘর্ষ হচ্ছিল। এই সময় হঠাৎ করে ভারতীয় প্রচার মাধ্যমগুলো কাদের সিদ্দিকী নামক এক বিএলএফ সদস্য সম্পর্কে ফলাও করে প্রচারণা শুরু করে, এমনভাবে যেন শুধুমাত্র কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধ করেছে। এই ধরনের প্রচারণায় আমরা কিছুটা বিস্মিত হলাম। পাকিস্তান আমলের প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই সৈনিক কাদের সিদ্দিকীকে শাস্তিমূলকভাবে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছিল। মুক্তিযুদ্ধে তার তেমন কোনো বিশেষ ভূমিকার কথাও শোনা যায়নি। সেক্ষেত্রে তাকে নিয়ে এতটা হইচই কী উদ্দেশ্যে করা হচ্ছে সেটা ঠিক বুঝতে পারলাম না। একইভাবে মাঝে মেজর খালেদ মোশাররফকে ফোকাসে আনার চেষ্টা চলেছিল কিছুদিন। পক্ষান্তরে মেজর জিয়া তার প্রাপ্য মর্যাদা কখনোই পাননি প্রবাসী ও ভারত সরকারের কাছ থেকে। দুই সরকার তার প্রতি ছিল সন্দিহান এবং বিদ্বেষপ্রবণ। কালুরঘাট থেকে দেশবাসীর প্রতি স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতার যে উদ্যত আহ্বান তিনি জানিয়েছিলেন, তাকে মেনে নিতে পারেনি আওয়ামী লীগ সরকার। তার সেই ইনিশিয়েটিভ অ্যাপ্রিসিয়েট করার মতো মানসিক উদারতা নেই তাদের। তার সেই ঐতিহাসিক ঘোষণাকে ঔদ্ধত্যমূলক উচ্চাভিলাষ হিসেবেই মনে করে আসছেন তারা। ফলে আজ অবধি জিয়াউর রহমানের ভাবমূর্তিকে সবসময় ছোট করে দেখানোর চেষ্টা করে চলেছে আওয়ামী লীগ। এই অবদানকে মেনে নিলে মুক্তিযুদ্ধের সব কৃতিত্বের একক দাবিদার হবে কি করে আওয়ামী লীগ? সেটাই সমস্যা। প্রবাসী সরকারের নতজানু নীতির তীব্র সমালোচনা করে জোরালো যুক্তি তুলে ধরেছিলেন তিনি। জিয়াউর রহমান দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে শুধুমাত্র ইসলামাবাদ থেকে রাজধানী সরিয়ে ঢাকায় এনে দিল্লির একটি তাবেদার রাষ্ট্র কায়েম করা মুক্তিযুদ্ধের লক্ষ্য নয়। নিজেদের আত্মত্যাগের মাধ্যমেই অর্জন করতে হবে স্বাধীনতা। দীর্ঘস্থায়ী সংগ্রামে ক্রমশ জড়িয়ে পড়বে দেশের প্রত্যেকটি পরিবার। ত্যাগ ও তিতিক্ষায় তীক্ষ্ণ হবে জাতীয়তাবাদী চেতনা। জনগণের কাছে স্বাধীনতা হয়ে উঠবে অমূল্য ধন। আর সেক্ষেত্রে কোনো দামেই বেচা যাবে না স্বাধীনতা। স্বাধীনতার ভিত মজবুত করার জন্য প্রয়োজন একটি জাতীয় সরকার। নীতি নির্ধারণের প্রক্রিয়ায় মুক্তি ফৌজের অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য জাতীয় সরকারের অধীনে একটি জাতীয় নিরাপত্তা পরিষদের প্রস্তাব মুক্তিযোদ্ধাদের তরফ থেকে প্রবাসী সরকারের কাছে উত্থাপন করায় মেজর জিয়ার প্রতি প্রবাসী ও ভারত সরকারের ক্ষোভ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছিল। তার ওই সমস্ত প্রস্তাবের মাঝেও নাকি চক্রান্তের গন্ধ খুঁজে পেয়েছিলেন দুই সরকারের কর্তা ব্যক্তিরা। মেজর জিয়াকে অপছন্দ করলেও ঠিক সেই সময়ে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের প্রিয় কমান্ডার মেজর জিয়াকে অপদস্থ করা কিংবা তার বিরুদ্ধে কোনোরূপ অ্যাকশন নেয়ার ক্ষমতা স্থায়ী প্রবাসী সরকারের ছিল না। হঠাৎ একদিন ধর্মনগর থেকে বন্ধু ক্যাপ্টেন আনাম আমাকে জানালো, আমার ছোট ভাই স্বপন এবং একান্ত বন্ধু কাজী কামাল উদ্দিন মূর্তির পথে এসে পৌঁছে আমার খোঁজ করছে। তাকে অনুরোধ জানালাম
ওদের আমার কাছে পাঠিয়ে দিতে। কয়েকদিনের মধ্যেই ওরা এসে পৌঁছালো। স্বপনকে এভাবে কাছে পাবো সেটা ভাবতেও পারিনি। ওদের কাছে পেয়ে খুবই খুশি হয়েছিলাম। আত্মীয় পরিজনদের সবার খবরাখবরই পেলাম তার কাছ থেকে। শুনলাম ঢাকা শহরে ওদের দুঃসাহসিক গেরিলা অভিযানের লোমহর্ষক কাহিনী। মুক্তিযুদ্ধের শুরুতেই স্বপন, বদি, কাজী, জুয়েল, রুমি, আলম, আজাদ, সাচো বর্ডার পেরিয়ে ২ নং সেক্টরের মেলাঘর ক্যাম্পে ট্রেনিং নিয়ে ঢাকায় ফিরে গিয়ে গেরিলা তৎপরতায় কাঁপিয়ে তোলে ঢাকা শহর। পর্যায়ক্রমে তাদের সাথে যোগ দেয় চুল্লু, ফাজলে, মোক্তার, হ্যারিস, তৈয়ব আলী, উলফাত, সামাদ, ফতে আলী, মেওয়া, জিয়া, ভুলু, সাইদ এবং আরও অনেকেই। ওদের ওপর দায়িত্ব দেয়া হয়েছে ঢাকায় অবস্থান করে বিভিন্ন অপারেশন পরিচালনা করার, যাতে সারা বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, তাদের ওই ধরনের গেরিলা তৎপরতায় এটাও প্রমাণিত হবে যে পুরো বাংলাদেশ খান সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে যে সরকারি প্রচারণা চালানো হচ্ছে সেটা সত্যি নয়। জুরাইন, গুলবাগ পাওয়ার স্টেশন, সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন, ধোলাইখাল, যাত্রাবাড়ি, গ্রিন রোড, ইন্টারকন্টিনেন্টাল, ফার্মগেট, ধানমন্ডির ২ নং সড়ক প্রভৃতি জায়গায় একটার পর একটা দুঃসাহসিক সফল অভিযান চালিয়ে খান সেনাদের নাস্তানাবুদ করে তুলেছিল ওরা। ওদের প্রতিটি মাথার জন্য ২,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পাকিস্তানের সামরিক সরকার। এতে কোনো ফল হয়নি। খান সেনাদের সব সতর্কতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের নাকের ডকার উপর দিয়ে জানবাজ মুক্তি পাগল দামাল ছেলেগুলো অসীম সাহসিকতার সাথে করে যাচ্ছিল এক একটা দুঃসাহসিক অভিযান। খান সেনাদের মনে ত্রাসের সঞ্চার করেছিল বিচ্ছুরা। খান সেনারা গেরিলাদের বিচ্ছু কিংবা মুক্তি বলে সম্বোধন করত। ওদের তৎপরতায় আশার আলো দেখতে পেয়েছিল ঢাকাবাসী। ওদের জন্য দোয়া করত সবাই। অনেকে নানাভাবে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিল, স্বেচ্ছায় বিপদের ঝুঁকি নিয়েও। কিন্তু জাতীয় ইতিহাসে মীর জাফর থেকেছে সর্বযুগেই। তাদের বেইমানির ফলে অপূরণীয় ক্ষতি হয়েছে জাতির ইতিহাসের বিভিন্ন মোড়ে। তেমনি এক মীর জাফরের বিশ্বাসঘাতকতায় স্বপন, বদি, কাজীদের ভাগ্যে নেমে আসে এক চরম বিপর্যয়। পলাশীর বিশ্বাসঘাতকতার তুলনায় এই বিশ্বাসঘাতকতার পরিমাণ কোনো অংশেই কম নয়। ২৯শে আগস্ট ১৯৭১ সাল, ওই দিন সকালে ধানমন্ডি ২৮ নং রোডের একটি বাসায় ওদের এক ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী ফরিদের সাথে দেখা করতে যায় বদি পূর্ব কথা মতো। ফরিদ বর্তমান আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা জনাব জিল্লুর রহমানের শালক তথা আইবি রহমানের ভাই। তার বিশ্বাসঘাতকতায় দুপুর ১২টার দিকে ফরিদের বাসা থেকে হঠাৎ রেইড করে বদিকে ধরে নিয়ে যেতে সক্ষম হয় খান সেনারা। ফরিদদের বাসায় পৌঁছানোর অল্পক্ষণের মধ্যেই ধরা পড়ে বদি। এ থেকে বোঝা যায় আগাম খবর পেয়েই খান সেনারা বদিকে ধরার জন্য ওত পেতে বসেছিল। তারপর শুরু হয় চেইন রিয়াকশন। সামাদ ধরা পড়ে বিকাল ৪টার দিকে। আজাদদের বাড়ি রেইড করা হয় রাত ১২টায়। ওই বাসায় সে রাতে ছিল জুয়েল, বাসার, কাজী, আজাদ, আজাদের খালাতো ভাই, দুলাভাই এবং আরও কয়েকজন আত্মীয়। সবাইকে ধরে নিয়ে যায় পাক আর্মি। রেইড চলাকালে আচমকা তদারককারী এক ক্যাপ্টেনের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা হাতের স্টেন গান ছিনিয়ে নিয়ে এলোপাথারি গুলি ছুটতে ছুটতে সবাইকে হতভম্ব করে দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যেতে পেরেছিল একমাত্র কাজী। আলমদের বাসাতেও রেইড করা হয় রাত ১২টার পর। সেখানে ধরা পড়ে আলমের ফুপা আব্দুর রাজ্জাক এবং তার ছেলে মিজানুর রহমান। আলম বাসায় না থাকায় ধরা পড়ার হাত থেকে সে যাত্রায় বেঁচে যায়। আজাদদের বাসা আলমদের বাসার কাছাকাছি। রাত প্রায় ১:৩০টার সময় সম্পূর্ণ দিগম্বর অবস্থায় কাজে গিয়ে পৌঁছে আলমদের বাসায়। ভাগ্যক্রমে খান সেনারা ততক্ষণে ওই এলাকা ছেড়ে চলে গিয়েছে। কাজীকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল আলমদের বাসার সবাই। আলমের ছোট বোন তাড়াতাড়ি একটা লুঙ্গি কাজীর হাতে দিয়ে তক্ষুনি দূরে পালিয়ে যেতে অনুরোধ জানায়। খান সেনারা এখানেও এসেছিল জানতে পেরে কাজী কাপড়টা পরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। হাটখোলায় শাহাদাত চৌধুরী মানে সাজদের বাড়ি থেকে ধরা পড়েন সেজদুল্লাহ ভাই বেলায়েত চৌধুরী রাত ২টোর পর। চুল্লুর ভাই জনাব এম সাদেক সিএসপি, একজন পদস্থ সরকারি অফিসার, রাত ১২:৩০ কিংবা ১টার দিকে তার সরকারি বাসভবন এলিফ্যান্ট রোড থেকে ১ নং টেনামেন্ট হাউস থেকে চুল্লুকে ধরে নিয়ে যায় পাক আর্মি। মধ্যরাতে রেইড করা হয় রুমিদের বাড়িতে। বাসা থেকে ধরে নিয়ে যায় রুমির বাবা জনাব শরীফ, ছোট ভাই জামি, মাসুম এবং হাফিজকে। আমাদের বাসায় ক্যাপ্টেন কাইয়ুমের নেতৃত্বে রেইড করা হয় ১:৩০ কিংবা ২টার দিকে। চুল্লুদের বাসায় যে রেইডিং পার্টি গিয়েছিল তারাই চুল্লুকে চোখ বাঁধা অবস্থায় সাথে করে আমাদের বাসায় নিয়ে আসে। চোখ বাঁধা অবস্থায় চুল্লু প্রথমে বুঝতে পারেনি তাকে কোথায় আনা হয়েছে। আচমকা একজন খানসেনা বলে উঠল, স্বপন ভাগ গেয়া। আব্বার গলাও শুনতে পায় চুল্লু। মেয়েদের কান্না থেকে বুঝতে পারে আমার বোনেরা মহুয়া, কেয়া, সঙ্গীতা কান্নাকাটি করছে। দৈবক্রমে স্বপন পালিয়ে যেতে সক্ষম হয়। বাসা থেকে ধরে নিয়ে যায় আব্বা জনাব শামসুল হক, মোস্তাফিজ মামা, বাড়ির কাজের ছেলে শামু এবং হাশেমকে। আলতাফ মাহমুদের বাসায়
আর্মি যায় ভোর 4টা থেকে 5টার দিকে। সামাদকে সঙ্গে নিয়ে আর্মি গিয়েছিল ওই বাড়িতে। আলভি ওই রাত্রে সেই বাড়িতেই ছিল। নাম লুকিয়ে উর্দুতে নিজের নাম আব্দুল বারাক বলায় আলভি ধরা খাওয়া থেকে বেঁচে যায়। খান সেনারা ধরে নিয়ে যায় আলতাফ মাহমুদ, তার 4 শ্যালক রসুল এবং নাসেরকে। এইভাবেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঢাকায় গেরিলাদের সবচেয়ে কার্যকরী এবং সফল দলটি বিশ্বাসঘাতকতার চক্রান্তের ফলে বিলুপ্ত হয়ে যায়। পালাবার পর কাজী ও স্বপনের দেখা হয় সেই বেস ক্যাম্পে ধোলাইখালে। সেখান থেকে মেলাঘর। সেখানে তাদের দুজনকেই সিলেক্ট করা হয় অফিসার্স ট্রেনিং কোর্সের জন্য, কিন্তু দুজনেরই কোনো ইচ্ছা ছিল না অফিসার্স কোর্সে যোগ দেবার। তারা অনেক অনুরোধ জানিয়েছিল মেজর খালেদ মোশাররফ এবং ক্যাপ্টেন হায়দারকে তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে আবার ঢাকায় পাঠাবার জন্য। তারা চাইছিল ফিরে গিয়ে বন্দি সাথীদের মুক্ত করতে। জীবন গেলেও ক্ষতি নেই, তবুও একটা শেষ চেষ্টা করে দেখতে চায় তারা। নিজেদের যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাস ছিল তাদের। যদি মেজর খালেদ এবং ক্যাপ্টেন শিশুর পরিবারদেরকে পাক বাহিনীর সুরক্ষিত দুর্গ ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে আসতে পেরে থাকে তারা, তবে তাদের পক্ষে বদি জুয়েল রুমিদেরকে ছাড়িয়ে আনাটা অসম্ভব হবে কেন? তাদের আবেগ, অনুভূতি, সহমর্মিতা মেজর খালেদের মনকে স্পর্শ করলেও ঠিক সেই ক্ষণে তাদের ফেরত পাঠানো কোনো ক্রমেই ফলপ্রসূ হবে না ভেবেই তাদেরকে অফিসার্স কোর্সে পাঠাবার সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন মেজর খালেদ একজন অভিজ্ঞ কমান্ডার হিসেবে। আমার কাছে পৌঁছেও তারা একই প্রস্তাব দেয়, কিন্তু আমিও মেজর খালেদের সিদ্ধান্তকে সমর্থন করে ওদের অফিসার্স কোর্সে যোগদান করাটাই যুক্তিসঙ্গত হবে বলে মত প্রকাশ করি। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও মূর্তিতে চলে যায় কোর্সে জয়েন করার জন্য। নভেম্বর মাসে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায় ব্যাপকভাবে। বর্ডারের সম্মুখ সংঘর্ষের মাত্রা ক্রমে বেড়ে চলেছে। ভারত সরকার ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনীকে পাক বাহিনীর মোকাবেলা করার জন্য প্রয়োজনে বাংলাদেশের সীমানার ভেতরে প্রবেশ করার অনুমতি প্রদান করেছে। গঠন করা হয়েছে মুক্তি ফৌজ ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ডো। যৌথ কমান্ডো গঠিত হওয়ার পর ভারতীয় কমান্ডোদের প্রচণ্ড প্রভাবে কর্নেল ওসমানী এবং তার হেডকোয়ার্টার্স প্রকৃত অর্থে অকেজো হয়ে পড়েছে। বাংলাদেশ আক্রমণের পরিকল্পনা এককভাবে ভারতীয় বাহিনীর ইস্টার্ন কমান্ডই প্রণয়ন করার দায়িত্ব গ্রহণ করে, কর্নেল ওসমানীকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যুদ্ধের আভাস পেয়ে জনাব ভুট্টোকে তার বিশেষ দূত হিসেবে চীনে পাঠালেন ভারতীয় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে সমর্থন আদায় করার জন্য। কিন্তু পিকিংয়ে গণচীনের নেতৃবৃন্দ জনাব ভুট্টোকে পরিষ্কারভাবে জানিয়ে দেন পূর্ব পাকিস্তানে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির সুযোগ গ্রহণ করে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতীয় সামরিক হস্তক্ষেপকে গণচীন পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার হীন চক্রান্ত হিসেবেই দেখবে এবং সেই পরিপ্রেক্ষিতে ভারতের সাথে যে কোনো সামরিক সংঘাতে নীতিগতভাবে তারা পাকিস্তানের পক্ষেই থাকবে। একই সাথে জনাব ভুট্টোর মাধ্যমে তারা পাকিস্তানের সামরিক জান্তাকে পরামর্শ দিয়েছিলেন যথাশীঘ্র সম্ভব পূর্ব পাকিস্তানের জনগণের ইচ্ছা অনুযায়ী বর্তমান সমস্যার একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য। তাদের কনসিডার্ড অপিনিয়ন ছিল বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র একটি যুক্তিসঙ্গত এবং গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানের মাধ্যমেই পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখা সম্ভব। বল প্রয়োগ করে এই সমস্যার সমাধান কখনো সম্ভব হবে না। চীনা নেতৃবৃন্দের উক্তি থেকে দুটো বিষয় পরিষ্কার হয়ে ওঠে। প্রথমত, গণচীন একদিকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সমস্যার নিরসনের জন্য পাকিস্তানের শাসক গোষ্ঠীকে বাঙালিদের কাছে গ্রহণযোগ্য একটি সমাধান পেশ করার যুক্তিসঙ্গত পরামর্শ দেন। দ্বিতীয়ত, পূর্ব পাকিস্তানের সমস্যার কোনো সমাধান করতে ব্যর্থ হলে সেই সুযোগে উপমহাদেশে ভারতীয় সম্প্রসারণবাদের নগ্ন থাবা বিস্তার করার চক্রান্তের ব্যাপারেও তারা বন্ধুরাষ্ট্র পাকিস্তানকে হুঁশিয়ার করে দেন। কিন্তু দেশে ফিরে জনাব ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও সামরিক জান্তার কাছে চীনা নেতৃবৃন্দের বন্ধুসুলভ এবং যুক্তিসম্পন্ন অভিমতের অপব্যাখ্যা দেন। তিনি বলেন, ভারতের সাথে সামরিক সংঘর্ষে চীন পাকিস্তানকে সার্বিকভাবে সাহায্য করবে। প্রয়োজনে গণচীন প্রত্যক্ষভাবে পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাবোধ করবে না। এই ধরনের আভাসই নাকি তিনি পেয়েছিলেন চীনা নেতৃবৃন্দের কাছ থেকে একান্ত বৈঠকে। দ্বাদশ অধ্যায়, পাকিস্তানের আচমকা বিমান হামলা, মুক্তিযুদ্ধের শেষ অধ্যায়। ৩রা ডিসেম্বর ভারতের উপর অতর্কিত বিমান হামলা চালালো পাকিস্তান। ফলে আকাশের চাঁদ হাতে পেলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। সেই দিনই এক বিশাল জনসভায় যুদ্ধ ঘোষণা করে ইস্টার্ন কমান্ডকে পূর্ব পাকিস্তানের সর্বাত্মক হামলার হুকুম দিয়ে দিল্লি ফিরে গেলেন শ্রীমতী গান্ধী। কর্নেল ওসমানীর নেতৃত্বে মিত্র বাহিনীর যৌথ কমান্ডো স্থাপন করা হলো। পূর্ব রণাঙ্গনে ভারতীয় ডিপ্লয়মেন্ট। কর্নেল ওসমানীকে উপেক্ষা করে এককভাবে সিদ্ধান্ত নিতে থাকল ভারতীয় কমান্ডাররা। রণাঙ্গনের প্রতিটি সেক্টরে সম্মুখ লড়াই এ মুক্তি বাহিনী বীরত্বের সাথে
অগ্রণী ভূমিকা পালন করা সত্ত্বেও তাদেরকে রাখা হলো লোকচক্ষুর অন্তরালে, আর ভারতীয় সেনাবাহিনী ঢাকাসহ প্রতিটি শহর বন্দরে প্রবেশ করল বিজয়ী হিসেবে। কৌশলে দেশ ও বিশ্ববাসীর কাছে দেখানো হলো ভারতীয় সেনাবাহিনী মূল বিজেতা। পাক বাহিনীকে আত্মসমর্পণ করা হলো ভারতীয় বাহিনীর কাছে। যৌথ কমান্ডের সর্বাধিনায়ক কর্নেল ওসমানীকে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ দেয়া হলো না। চাণক্যদের চাল সার্থক হলো। বিশ্ববাসী দেখল পাক ভারত যুদ্ধে ভারতীয় বাহিনীর বিজয়ের ফসলে স্বাধীন বাংলাদেশ। মিত্র বাহিনীর রাহুগ্রাসে ম্লান হয়ে গেল মুক্তিবাহিনীর বীর গাথা। 1972 সালের অক্টোবর মাসে লন্ডনে জনাব মাইদুল হাসানকে দেয়া AVM খন্দকারের সাক্ষাৎকার। পক্ষান্তরে ভারতীয় সরকার বুঝতে পেরেছিল গণচীন বাংলাদেশের ব্যাপারে একটি রাজনৈতিক সমাধানের পক্ষে। তাছাড়া সদ্য সমাপ্ত রুশ ভারত মৈত্রী চুক্তির পরিপ্রেক্ষিতে পাক ভারত যুদ্ধে গণচীনের প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম বলেও ধারণা পোষণ করেছিল ভারত সরকার। এই ধরনের চিন্তাভাবনার পেছনে যথেষ্ট যুক্তি ছিল। এই অবস্থায় ঝটিকা অভিযান চালিয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে সেখানে তাদের পছন্দের সরকার কায়েম করতে পারা যাবে সহজেই। এই ধরনের বিশ্লেষণের পরই যুদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করে ভারত সরকার। যুদ্ধের জন্য অতি প্রয়োজনীয় আনুষঙ্গিক সব প্রস্তুতি সম্পন্ন করেই সামরিক আগ্রাসনের সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। এবারের যুদ্ধের প্রেক্ষাপট অতীতের পাক ভারত যুদ্ধের প্রেক্ষাপট থেকে সম্পূর্ণ ভিন্ন। বর্তমান অবস্থায় বিশ্ব জনমত সামরিক জান্তার শ্বেত সন্ত্রাসের বিরুদ্ধে এবং বাংলাদেশিদের স্বাধীনতার পক্ষে, মানবাধিকার এবং শরণার্থীর প্রশ্নে সারা বিশ্বের সহানুভূতিও ভারতের পক্ষে। মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা গণচীন যদি জিও স্ট্র্যাটেজিক কারণে কোনো পদক্ষেপ নেবার চেষ্টা করে, তবে তাদের পরম শত্রু সোভিয়েত ইউনিয়ন প্রতিক্রিয়ায় মৈত্রী চুক্তি আচ্ছাদনে নিশ্চুপ বসে না থেকে ভারতের পক্ষ নেবে নিশ্চিতভাবে। ফলে বেঁধে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। বর্তমানে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে একটি বিশ্বযুদ্ধ শুরু করার দায়িত্ব নিজেদের কাঁধে নিতে চাইবে কিনা যুক্তরাষ্ট্র বা গণচীন, সেই বিষয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। সবচেয়ে বড় কথা, পূর্ব পাকিস্তানের 8 কোটি জনগণ আজ পাকিস্তানের স্বৈর শাসনের বিরুদ্ধে। মুক্তিবাহিনীর দেশব্যাপী প্রচণ্ড তৎপরতায় পূর্ব পাকিস্তানে অবস্থিত পাক বাহিনীর অবস্থান সম্পূর্ণরূপে বিপর্যস্ত এবং যে কোনো যুদ্ধের জন্য অত্যাবশ্যকীয় ফ্যাক্টর সৈনিকদের মনোবল সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। খান সেনারা সার্বিকভাবে শুধু দুর্বল হয়ে পড়েছিল তাই নয়, তাদের স্ট্র্যাটেজিক লোকেশনস, লাইন অফ কমিউনিকেশনস, ডিফেন্সিভ পজিশনস, সাপ্লাই পয়েন্টস, রিএনফোর্সমেন্ট ক্যাপাবিলিটিস, ব্যাটেল ট্যাকটিক্স, লজিস্টিক্স সাপোর্ট লাইন, এই সমস্ত গুরুত্বপূর্ণ গোপনীয় বিষয় সব খবরাখবরই এখন রয়েছে ভারতীয় বাহিনীর নখদর্পণে। এসব খবর সংগ্রহ করা হয়েছে মুক্তিবাহিনীর ইন্টেলিজেন্স ইউনিট এবং সেক্টরগুলোর নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে। বাংলাদেশের আপামর জনসাধারণের বিরোধিতার মুখে পূর্ব পাকিস্তানে পশ্চিমাদের জবরদখল আজ অযৌক্তিক হয়ে পড়েছে। শত্রুপক্ষের অবস্থা বর্তমানে টোটালি আনস্টেবল। প্রয়োজন শুধু সুযোগ মতো আক্রমণের ধাক্কা, তাহলেই কেল্লা ফতে হবে। সুযোগ এসে গেল। 3রা ডিসেম্বর বিকাল 5:45 আকস্মিকভাবে পাকিস্তানি এয়ারফোর্স প্রিএম্পটিভ স্ট্রাইক করে বসল ভারতের বিভিন্ন জায়গায় স্ট্র্যাটেজিক টার্গেটগুলোর উপর। একই সাথে আঘাত হানা হলো শ্রীনগর, অবন্তিপুর, পাঠানকোট, উত্তরলাই, যোধপুর, আম্বালা এবং আগ্রা বিমান ঘাটির উপর। ঠিক সেই সময়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী কলকাতায় এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। বিমান হামলার খবর তাকে দেয়া মাত্র তিনি মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ওই জনসভাতেই পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক পাল্টা আক্রমণের ঘোষণা দিলেন। কলকাতা থেকে সেদিন সন্ধ্যায় দিল্লি ফেরার আগে ইস্টার্ন কমান্ডের জিওসি জেনারেল আরোরাকে দিল্লির সেনা সদর থেকে হুকুম দেয়া হলো পূর্ব পাকিস্তানে সর্বাত্মক হামলা চালানোর জন্য। জেনারেল আরোরার অধীনে দেয়া হলো 3টি স্বয়ংসম্পূর্ণ আর্মি কোর, 2য় এবং 4র্থ কোর। এছাড়াও দেয়া হলো কমিউনিকেশন জোন হেডকোয়ার্টার্স, আরও একটি ভ্রাম্যমাণ আর্মি ইউনিট। এছাড়া 2য় কোরের অধীনে দেয়া হয়েছিল অতিরিক্ত একটি মিডিয়াম আর্মড রেজিমেন্ট এবং একটি লাইট আর্মড রেজিমেন্ট। এই কোরের কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল TN রাইনা। হেডকোয়ার্টার্স কৃষ্ণনগর। এই কোরের অধীনে দেয়া হয়েছিল অতিরিক্ত আরও একটি মিডিয়াম আর্টিলারি রেজিমেন্ট ও একটি ইঞ্জিনিয়ার্সের ব্রিজিং ইউনিট। 33 কোরের কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ML থাপা। হেডকোয়ার্টার্স শিউলিগুড়ি। এই কোরের অধীনে দেয়া হয়েছিল অতিরিক্ত একটি লাইট আর্মড রেজিমেন্ট, একটি মিডিয়াম আর্টিলারি রেজিমেন্ট এবং একটি ইঞ্জিনিয়ার্স এবং ব্রিজিং ইউনিট। 101 কমিউনিকেশন জেনারেল কমান্ডার ছিলেন প্রথম দিকে লেফটেন্যান্ট জেনারেল গিল, পরে লেফটেন্যান্ট জেনারেল নাগরাকে তার স্থলাভিষিক্ত করা হয়। হেডকোয়ার্টার্স গৌহাটি। এই ফরমেশনের 4র্থ কোরের হেডকোয়ার্টার্স ছিল আগরতলায়। কোর কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগৎ সিং। এই কোরের অধীনে অতিরিক্তভাবে দেয়া হয় একটি মিডিয়াম আর্টিলারি রেজিমেন্ট এবং 2টো লাইট আর্মড রেজিমেন্ট। সব মিলিয়ে পূর্ব রণাঙ্গনের ভারতীয় সৈন্য সংখ্যা ছিল 5 লক্ষেরও বেশি।
তার সাথে ছিল পর্যাপ্ত পরিমাণে রণসম্ভার। সেই সময় পূর্ব পাকিস্তানে অবস্থিত প্রায় 1 লক্ষ খান সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই ধরনের বিশাল বাহিনী মোতায়েন করার কোনো প্রয়োজন ছিল না। এই বিশাল সৈন্য সমাবেশ ঘটানো হয়েছিল গণচীনের তরফ থেকে, যদি কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয় তার মোকাবেলা করারই লক্ষ্যে। যাই হোক, প্রয়োজনীয় এয়ার ও নাভাল কভার এবং প্রায় 2 লক্ষ মুক্তিযোদ্ধাদের সাথে বিশাল ভারতীয় বাহিনী একই সময়ে সব সেক্টর থেকে আক্রমণ চালালো। সব সেক্টরেই ভারতীয় বাহিনীর অগ্রসর হওয়ার জন্য রাস্তা দিয়ে ব্রিজহেড তৈরি করে দিচ্ছিল মুক্তিবাহিনীর বীর মুক্তিযোদ্ধারাই। ওই সমস্ত ব্রিজহেড তৈরি করা সম্ভব হয়েছিল বলেই অতি সহজেই শত্রুপক্ষের ডিফেন্স ভেদ করে ঢাকা অভিমুখে তড়িৎ গতিতে এগিয়ে যেতে পেরেছিল ভারতীয় মিত্রবাহিনী। যুদ্ধের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে কর্নেল ওসমানীকে সম্পূর্ণরূপে পাশ কাটিয়ে চলছিল ভারতীয় সেনা কমান্ডো। ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজি ছিল যত তাড়াতাড়ি সম্ভব শত্রুপক্ষের ডিফেন্স লাইন ভেদ করে তাদের উইথড্রলের পথ কাট অফ করে তাদেরকে ছোট ছোট অংশে বিভক্ত করে পরাজিত করে ঢাকা অবরোধ করা এবং পাক বাহিনীকে স্যারেন্ডার করতে বাধ্য করা। বাংলাদেশে অবস্থিত পাক বাহিনী তাদের চেয়ে সংখ্যায় 6 থেকে 7 গুণ বড়। ভারতীয় বাহিনী এবং মুক্তি ফৌজের প্রচণ্ড আক্রমণের মুখে মাত্র 12 দিনের যুদ্ধে অতি করুণ অবস্থায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বাংলাদেশের জনগণের অসহযোগিতা এবং মুক্তি বাহিনীর দুঃসাহসিক গেরিলা তৎপরতা পাক বাহিনীর যুদ্ধ স্পৃহা এবং মনোবল একদম নষ্ট করে দিয়েছিল। অন্য সব কারণের মতোই এটাই ছিল প্রধান কারণ যার জন্য পাক বাহিনীকে অতি অল্প সময়ের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে নিয়ে আত্মসমর্পণ করতে হয়েছিল। এইভাবেই 16 ডিসেম্বর 1971 সালে পাক বাহিনীর আত্মসমর্পণের ফলে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তি ফৌজের কমান্ডার ইন চিফ এবং যৌথ কমান্ডের প্রধান কর্নেল ওসমানীর আমন্ত্রণে মিত্র বাহিনীর কমান্ডার জেনারেল অরোরা স্বাধীন বাংলাদেশে আসবেন এবং যৌথ কমান্ডারের তরফ থেকে ইনস্ট্রুমেন্ট অফ স্যারেন্ডারের যৌথ কমান্ডের শীর্ষ ব্যক্তি কর্নেল ওসমানী স্বাক্ষর করবেন, সেটাই ছিল সমগ্র জাতির প্রত্যাশা। কিন্তু ঘটনা ঘটে ঠিক তার বিপরীত। ইনস্ট্রুমেন্ট অফ স্যারেন্ডার এ যৌথ কমান্ডের তরফ থেকে স্বাক্ষর দান করার সৌভাগ্য লাভ করলেন জেনারেল অরোরা। শুধু তাই নয়, অদৃশ্য আঙ্গুলি হেলালেন মুক্তি ফৌজের সর্বাধিনায়ক কর্নেল ওসমানীকে 16 ডিসেম্বর ঐতিহাসিক স্যারেন্ডার সিরেমনিতে উপস্থিত থাকার সৌভাগ্য থেকে বঞ্চিত করা হলো। কেন তাকে তার ন্যায্য অধিকার বঞ্চিত করে সেদিন জেনারেল অরোরাকে সমগ্র জাতি এবং বিশ্ব পরিসরে বিজয়ী শক্তির একচ্ছত্র অধিকর্তা হিসেবে জাহির করা হলো, সেই রহস্য উদ্ঘাটন আজ অবধি হয়নি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিশদ বিশ্লেষণের দাবিদার। এ থেকে জানা যাবে ভারতীয় নীল নকশা এবং প্রবাসী সরকারের নতজানু নীতির অনেক কিছুই। কর্নেল ওসমানী চেয়েছিলেন স্বাধীন বাংলাদেশে মুক্তি ফৌজের সর্বাধিনায়ক হিসেবে তিনি অভিনন্দন জানাবেন মিত্রবাহিনীর জুনিয়র পার্টনার জেনারেল অরোরাকে। এতে করে বিশ্ব পরিসরে এটাই প্রমাণিত হবে মূলত মুক্তিযোদ্ধাদের প্রচেষ্টাতেই স্বাধীন হয়েছে বাংলাদেশ। ভারতীয় বাহিনী সহায়ক শক্তি হিসেবে সাহায্য করেছে মাত্র। কিন্তু ভারতীয় সরকার তার সেই প্রস্তাবে সম্মত হয়নি। উল্টো ভারত সরকার দাবি জানায় ইনস্ট্রুমেন্ট অফ স্যারেন্ডারে স্বাক্ষর করবে ভারতীয় বাহিনীর অধিনায়ক। উদ্দেশ্য পরিষ্কার, বিশ্ববাসী জানুক পাক ভারত যুদ্ধে ভারতের বিজয়ের ফলেই সৃষ্টি হয়েছে স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা ভারতের দান। দুর্বল চিত্তের নতজানু প্রবাসী সরকার ভারতের সেই অযৌক্তিক দাবি মেনে নেয়, কিন্তু প্রচণ্ড আত্মসম্মানবোধের অধিকারী আপসহীন বঙ্গবীর কর্নেল ওসমানীর নীতির প্রশ্নে অটল থেকে এই অন্যায়ের প্রতিবাদে নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। 16 ডিসেম্বর ঢাকা শহরে দেশবাসী দেখেছে ভারতীয় সেনাবাহিনীকে বিজয়ের বেশে। তাদের ঘিরে ছিল বিএলএফ, মুজিব বাহিনী এবং রাতারাতি গজিয়ে ওঠা 16 ডিভিশনের সদস্যরা। কারণ সত্যিকারের মুক্তি বাহিনী সদস্যদের ঢাকা কিংবা দেশের বড় বড় শহরগুলোতে ঢুকতে দেয়া হয়নি নিষেধাজ্ঞা জারি করে। ভারতীয় বাহিনীর প্রাধান্য জাহির করার জন্যই এই আদেশ জারি করা হয়েছিল। প্রকৃত মুক্তি ফৌজের যোদ্ধারা ঢাকা এবং অন্যান্য শহরগুলোতে আসার অনুমতি পান 16 ডিসেম্বরের অনেক পরে। এই ধরনের চক্রান্তের ফলে বিশাল ভারতীয় সেনাবাহিনীর আগমনে বাধাগ্রস্ত হয়ে শুকিয়ে গেল মুক্তিযুদ্ধের নিজস্ব ধারা। কালো ছায়ার আধারে ঢাকা পড়ে গেল মুক্তিযোদ্ধাদের বীরত্ব, আত্মত্যাগ। হারিয়ে গেল অনেক রক্তের বিনিময়ে অর্জিত তাদের জয়গাথা। আচমকা হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল মুক্তিযোদ্ধাদের চেতনা। জাতীয় মুক্তির স্বপ্ন হয়ে উঠল সুদূর পরাহত। ভারতীয় বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপে জাতীয় স্বাধীনতার সঠিক মূল্য অনুধাবন করার সুযোগ থেকে বঞ্চিত হলো। এজন্যই আজ অবধি ক্ষমতা বলয়ে যারা অবস্থান করছেন সে সমস্ত বুদ্ধিজীবী, সামরিক বেসামরিক আমলা এবং রাজনীতিবিদদের মধ্যে অতি কম দামে স্বাধীনতা এবং জাতীয় স্বার্থ বিকিয়ে দেবার নেক্কারজনক প্রতিযোগিতা দেখা যাচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধকে যদি তারা নিজস্ব ধারায় বয়ে যেতে দেয়া হতো তবে দখলদার বাহিনীর পাশবিক নৃশংসতার শিকার হতে হতো আরও অনেককেই। রক্তাহুতি দিতে হতো প্রতিটি পরিবারকে।
এভাবে অর্জিত স্বাধীনতা আমাদের প্রত্যেকের কাছেই হয়ে উঠত এক অমূল্য ধন। এক সাগর রক্তের বিনিময়ে কষ্টার্জিত সেই পবিত্র স্বাধীনতাকে যে কোনো ষড়যন্ত্র অঙ্কুরেই নস্যাৎ করে দিত পরীক্ষিত মুক্তিযোদ্ধা এবং ত্যাগী সচেতন জনতা। দুর্ভাগ্য, তৎকালীন দুর্বল রাজনৈতিক নেতৃত্বের চরম বিশ্বাসঘাতকতায় খাতহীন বলিষ্ঠ জাতীয় চরিত্র গঠন করার ন্যূনতম সময় ও সুযোগ থেকে বঞ্চিত হলাম আমরা। ত্রয়োদশ অধ্যায়, স্বাধীনতোত্তর বাংলাদেশ ও আদর্শিক কারণে আওয়ামী লীগে ভাঙন। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলেও প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন ও তার মন্ত্রিপরিষদ ঢাকায় এলেন 22 ডিসেম্বর। জাতীয় মুক্তি সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে এককভাবে ক্ষমতায় বসানো হলো ইয়াহিয়া খানের LFO এর আওতায় নির্বাচিত দল আওয়ামী লীগকে। আওয়ামী লীগের আদর্শিক দেউলিয়াপনা। দেশ স্বাধীন হলেও শাসক শ্রেণীর মধ্যে জাতীয়তাবাদী চেতনায় উন্মেষ ঘটল না। 70-এর নির্বাচনী ইশতেহারে সমাজতন্ত্রের কোনো উল্লেখ ছিল না, কিন্তু দেশে ফিরেই সমাজতন্ত্রের জিকির তুলল আওয়ামী লীগ। নীতি আদর্শের ককটেল মুজিববাদের ধূম্রজালকে কেন্দ্র করে ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের সংকট। 3রা জানুয়ারি 1972 শেখ মুজিবকে মুক্তি দেবার ঘোষণা করে পাকিস্তান সরকার। 10ই জানুয়ারি ভারত হয়ে দেশে ফিরলেন শেখ মুজিব। ছাত্রলীগের ভাঙন। ভারতীয় শাসনের স্ববিরোধী 4 মূলনীতিকে বাংলাদেশের সংবিধানের 4 স্তম্ভ হিসেবে গ্রহণ করে আওয়ামী লীগ। জাতীয় পরিচিতি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হয়। দেশের ভৌগোলিক পরিসীমা নিয়েও চক্রান্ত। মাওলানা ভাসানীর সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর আত্মপ্রকাশ। 1970 সালে পাকিস্তানের সংবিধানের অধীনে জেনারেল ইয়াহিয়ার সরকার LFO লিগ্যাল ফার্ম ওয়ার্ক এর আওতায় পাকিস্তানের অখণ্ডতা বজিয়ে রাখার ওয়াদা করে নির্বাচন করেন শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার প্রধান হবার জন্যই জনগণ তাকে সেই নির্বাচনে ভোট দিয়েছিল। কিন্তু রাজনৈতিক আলোচনা ব্যর্থ হয়ে যাবার পর জনাব জুলফিকার আলী ভুট্টোর যোগ সাজশে 25 ও 26শে মার্চ রাতে পাকিস্তানের সামরিক জান্তা বাঙালি জাতির উপর শ্বেতসন্ত্রাস চালিয়ে অস্ত্রের জোরে রাজনৈতিক সমস্যা সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে 1970 সালের নির্বাচন হয়ে পড়ে অর্থহীন। বাংলাদেশের আপামর জনগণ পাকিস্তানি আচমকা হামলা ও শ্বেতসন্ত্রাসের বিরোধিতায় এবং দেশকে স্বাধীন করার জন্য স্বতঃস্ফূর্তভাবে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এভাবেই 1970 সালের নির্বাচন তার গ্রহণযোগ্যতা হারায়। বাংলাদেশের সংগ্রামী জনতা যখন মরণপণ করে প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, তখন শেখ মুজিবুর রহমান বন্দী হয়ে চলে যান পশ্চিম পাকিস্তানে। আওয়ামী নেতৃবৃন্দ ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান। সশস্ত্র সংগ্রামের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না বলেই তাদের দিশেহারা হয়ে পালিয়ে যেতে হয়। এরপর 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের ফলে 16 ডিসেম্বর 1971 সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই বিজয়ের পেছনে রয়েছে সমগ্র জাতির অবদান। সেক্ষেত্রে এই জাতীয় সংগ্রামের নেতৃত্বের একমাত্র দাবিদার হয়ে কোন যৌক্তিকতায় আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দলীয়ভাবে কব্জা করে নিল, তার জবাব অবশ্যই খুঁজে বের করতে হবে দেশপ্রেমিক ঐতিহাসিকদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। 1972 সালের অক্টোবর মাসে লন্ডনে জনাব AK খন্দকার ও মাইনুল হাসানের মধ্যে প্রায় 4 ঘণ্টা দীর্ঘ এক আলাপ হয়। স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে মুক্তিযুদ্ধ ও ভারত সম্পর্কের মূল্যায়নের জন্য সেই আলোচনায় সারাংশ এখানে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করছি। যুদ্ধকালে গ্রুপ ক্যাপ্টেন খন্দকার ছিলেন বাংলাদেশ মুক্তি ফৌজের ডেপুটি চিফ অব স্টাফ এবং জনাব মাইনুল হাসান ছিলেন প্রধানমন্ত্রীর নীতি নির্ধারণের ক্ষেত্রে একজন পরামর্শদাতা। তাদের কথোপকথন থেকে বোঝা যায় ভারতীয় কর্তৃপক্ষ কর্নেল ওসমানীকে বাইপাস করে মূলত যোগাযোগ রক্ষা করতেন জনাব তাজউদ্দিন এবং খন্দকার সাহেবের সাথে। যুদ্ধ সংক্রান্ত বিষয়ে বেশিরভাগ আলোচনাও হতো গ্রুপ ক্যাপ্টেন খন্দকার সাহেবের সাথেই। জেনারেল অরোরা, ব্রিগেডিয়ার জ্যাকব, ব্রিগেডিয়ার গুপ্তই ছিলেন মূলত তাদের কাউন্টার পার্ট। জনগণের স্বতঃস্ফূর্ত উদ্যোগে বীর বাঙালি মুক্তিযোদ্ধারা যে স্বাধীনতা সংগ্রাম শুরু করেন তার যথার্থ মূল্য ভারত কখনোই দিতে চায়নি। এই নিয়ে মুক্তি ফৌজের কমান্ডারদের সাথে ভারতীয় কর্তৃপক্ষের দ্বন্দ্ব শুরু হয় প্রথম থেকেই। মুক্তিযোদ্ধাদের পরিচালনার জন্য মুজিবনগরে 8 নং থিয়েটার রোড কর্নেল ওসমানীর নেতৃত্বে একটি হেডকোয়ার্টার স্থাপন করা হলেও জনাব ওসমানীর কর্মক্ষমতা ছিল সীমিত। জুলাই মাস অবধি মুক্তিযুদ্ধ কমান্ডাররা হেডকোয়ার্টার্সের কাছ থেকে তেমন কোনো সাহায্যই পাননি সংগ্রাম পরিচালনা করার জন্য। বিভিন্ন সেক্টরের কমান্ডাররা সম্পূর্ণভাবে নিজেদের উদ্যোগেই মুক্তিযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এই প্রসঙ্গে AVM খন্দকার বলেন, আমি যখন কলকাতায় গিয়ে পৌঁছালাম তখন দেখলাম যে হেডকোয়ার্টার্সের সাথে সেক্টর কিংবা সাবসেক্টর কমান্ডারদের মধ্যে কোনো যোগাযোগ নেই এবং এই পর্যায়ে ভারত আমাদের সংগ্রামে তেমন কোনো সাহায্যই দেয়নি। আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করাও তাদের পক্ষে সম্ভব হয়নি। ফলে কোনো সঠিক নীতিও গড়ে তুলতে পারেনি তারা।
তবে তারা যখন চাচ্ছিল স্বাধীনতা যুদ্ধের ইস্যুটা জিয়ে থাক, ভারতীয় নীতি নির্ধারকরা চাচ্ছিলেন স্বাধীনতা যুদ্ধের ধারাবাহিকতা এবং গতি প্রকৃতি থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের বুঝে নিয়ে তারা তাদের নীতি চূড়ান্ত করবেন। চূড়ান্ত নীতি নির্ধারণ করার সময় পর্যন্ত সমস্ত বিষয়টাকে তাদের নিয়ন্ত্রণে রাখতে তৎপর হয়ে উঠেছিলেন তারা। ভারতীয় কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর এই ধরনের মন মানসিকতার ফলে ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিবাহিনীর মধ্যে বৈরী ভাব এবং রেষারেষি পরবর্তীকালে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের নিয়ে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে ভারত বিরোধী মনোভাব দেখা যায় সেটা মুক্তিযুদ্ধের সময় থেকেই গড়ে ওঠে। এই প্রসঙ্গে জনাব খন্দকার আরও বলেন, মুক্তিফৌজ এবং ভারতীয় বাহিনীর মধ্যে বিরোধ মুক্তিযুদ্ধের প্রথম লগ্ন থেকেই দানা বেঁধে উঠেছিল বিভিন্ন কারণে। ওই সেন্টিমেন্ট, আবেগ, অনুভূতি বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে, বিভিন্ন ডিসঅ্যাপয়েন্টমেন্ট এর মধ্যে দিয়ে ক্রমশ আরও বেড়েছে। মুক্তিযুদ্ধে ভারতীয় সাহায্য ও সহযোগিতার ব্যাখ্যা দিতে গিয়ে গ্রুপ ক্যাপ্টেন খন্দকার বলেছেন, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত ভারতের ইনভলভমেন্ট ছিল অতি সামান্য। যা ছিল তা মোটামুটিভাবে মুক্তিবাহিনীর জন্য কিছু যৎসামান্য হালকা অস্ত্রশস্ত্র, গোলাবারুদ সরবরাহ, কিছু লজিস্টিক্যাল সাপোর্ট, এর বেশি কিছু নয়। মুক্তিফৌজ কমান্ডারদের মূলত শত্রুপক্ষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্রশস্ত্র ও যুদ্ধ সম্ভারের ওপর নির্ভর করেই চালিয়ে যেতে হচ্ছিল স্বাধীনতা সংগ্রাম। মুক্তিফৌজ সেক্টর কমান্ডারদের জুলাই মাসের কনফারেন্সের কথা আগেই বলা হয়েছে। সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় 2 লক্ষ মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দিয়ে গেরিলা হিসেবে বাংলাদেশের ভেতরে পাঠানো হবে। এই প্রসঙ্গে গ্রুপ ক্যাপ্টেন খন্দকারের বক্তব্য প্রাণিধানযোগ্য। তিনি বলেন, সেক্টর কমান্ডারদের মিটিংয়ের পর একদিন জেনারেল অরোরা বলেন, মিটিং হলো। কর্নেল ওসমানীর সাথে সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। মিটিংয়ে আলোচনার মূল বিষয় ছিল মুক্তিযোদ্ধাদের গেরিলা ট্রেনিং নিয়ে। কতজনকে ট্রেনিং দেওয়া হবে, কোথায় কোথায় ট্রেনিং দেওয়া হবে, কিভাবে ট্রেনিং দেওয়া হবে, কি করে রিক্রুটমেন্ট করা হবে, কতদিন ট্রেনিং দেওয়া হবে ইত্যাদি বিষয় নিয়ে। জেনারেল আরোরা প্রস্তাব দিলেন 5000 গেরিলা ট্রেনিংয়ের ব্যবস্থা করলেই হবে। শুনে কর্নেল ওসমানী এবং আমি দুজনেই অবাক হয়ে গেলাম। আমি বলেই ফেললাম, এত অল্প সংখ্যক গেরিলা দিয়ে কি হবে? জবাবে জেনারেল আরোরা বললেন, These are the people who will go inside, bleed the enemy and all those things. কর্নেল ওসমানী জেনারেল আরোরাকে দৃঢ়ভাবে জানিয়ে দিলেন তার 2 লক্ষ মুক্তিযোদ্ধার দরকার। সেক্টর কমান্ডারদের সদ্য সমাপ্ত কনফারেন্সে সেটাই সিদ্ধান্ত হয়েছে। যাই হোক, ট্রেনিং শুরু হলো। ট্রেনিং শেষ করে গেরিলারা ফিরে আসলো, কিন্তু তারপর একটা বিরাট সমস্যা দেখা দিল। এই সমস্যাটার জন্য পুরোপুরি দায়ী ভারত সরকার। ট্রেনিংয়ের পর ভারতীয় আর্মি সম্পূর্ণভাবে তাদের নিজেদের অধীনে রাখার সিদ্ধান্ত গ্রহণ করলো। এতে ভীষণ বিরূপ প্রতিক্রিয়া হলো। ট্রেনিংপ্রাপ্ত গেরিলাদের বিভিন্ন সেক্টর থেকে রিক্রুট করা হয়েছিল। ট্রেনিংয়ের পর তারা স্ব সেক্টরে ফিরে গিয়ে তাদের প্রিয় সেক্টর কমান্ডারদের অধীনে যুদ্ধ করবে, এটাই আশা ছিল তাদের। ভারতীয় সেনা কমান্ডারদের অধীনে যুদ্ধ করতে তারা রাজি হলো না। ভারতীয় বাহিনী ট্রেনিংপ্রাপ্ত গেরিলাদের তাদের নিয়ন্ত্রণে নিয়ে দেশের ভেতরে তাদের কমান্ডের আওতায় পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেটা আমাদের হেডকোয়ার্টার্সকেও জানতে দেয়া হয়নি। মুক্তিযোদ্ধাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু কিছু জায়গায় জোর করে ইন্ডিয়ান কমান্ডাররা গেরিলাদের পাঠায় মূলত লুটপাট করে নিয়ে আসার জন্য। যুক্তি হিসেবে তাদের বলা হয়, মুক্তিযুদ্ধ চালাতে হাতিয়ার পাতির সাথে টাকা পয়সাও প্রয়োজন রয়েছে। মুক্তিযোদ্ধারা এই ধরনের অমানবিক অপারেশন এবং ইন্ডিয়ান আর্মির অধীনতার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তাদের নিজ নিজ সেক্টরে পালিয়ে যায়। এর ফলাফল ও প্রতিক্রিয়া ইভেন অ্যাট এ লেটার ডেট ওয়াজ ভেরি ব্যাড। মুক্তিযোদ্ধারা did not like the way Indian Army wanted them to be used. অল্প সময়ের মধ্যেই সব সেক্টরে এই সম্পর্কে তিক্ততা ছড়িয়ে পড়ে। ফলে মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীর মাঝে অবিশ্বাসের জন্ম হয়। এই খবর জানাজানি হয়ে যাবার পর মুক্তিযোদ্ধাদের সেক্টর কমান্ডারদের দাবি অনুযায়ী আমাদের হেডকোয়ার্টার্স থেকে চাপ দেয়া হলো, আমাদের এই ট্রেন্ড গেরিলাদের বাংলাদেশি কমান্ডারদের হাতে না দিলে দিস উইল বি এ ডিজাস্টার। বাংলাদেশের প্রশিক্ষিত গেরিলা এবং মুক্তিযোদ্ধাদের বাংলাদেশি সেক্টর কমান্ডারদের হাতে দিতেই হবে। এই সম্পর্কে ভারতীয় মিলিটারি হাই কমান্ডের প্রথম থেকে প্রচুর অনিচ্ছা থাকা সত্ত্বেও ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ নেহায়েত নিরুপায় হয়ে আমাদের চাপের মুখে নতি স্বীকার করে নিতে বাধ্য হয়েছিল। পরবর্তী পর্যায়ে অবশ্য মুক্তিফৌজদের কাউন্টার ফোর্স হিসেবে ভারতীয় গোয়েন্দা বাহিনী, র এবং সেনাবাহিনীর মিলিত চেষ্টায় গঠিত হয়েছিল BLF। সে এক অন্য অধ্যায়। ভারতীয় নেতৃত্বের এই ধরনের মনোভাবের দুটো কারণ হতে পারে। প্রথমত, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ফিল্ড কমান্ডার্স এবং মুক্তিযোদ্ধাদের ভারত সম্পূর্ণভাবে বিশ্বাস করেনি, তাই তারা সবসময় মনে করত এদের ওপর নির্ভর করা যায় না। দ্বিতীয়ত, তাদের মনে এমন একটা ধারণা বদ্ধমূল হয়ে উঠেছিল যে শেষ পর্যন্ত তাদের সরাসরি যুদ্ধের বিজয় ফল হিসেবে স্বাধীনতা লাভ করবে বাংলাদেশ।
তাই পাক বাহিনীকে দুর্বল করার জন্য গেরিলা বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের নিজেদের নিয়ন্ত্রণে রেখে তাদের শুধু ব্যবহার করতে হবে সীমিত লক্ষ্যে। কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডারদের বৃহৎ অংশ এবং সদস্যরা চেয়েছিলেন দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনে দীর্ঘস্থায়ী সংগ্রাম পরিচালনা করে নিজেদের প্রচেষ্টায় তারা স্বাধীন করবেন তাদের মাতৃভূমি। কিন্তু তেমনটা হয়নি। আমার মনে হয় এখানে মুক্তিবাহিনী এবং ভারতীয় নেতৃবৃন্দ ও সেনাবাহিনীর মধ্যে একটা গ্যাপ হয়ে গিয়েছে। আমাদের সামরিক নেতৃবৃন্দের বক্তব্য ছিল পরিষ্কার, আমরা আমাদের দেশকে স্বাধীন করব। বন্ধুরাষ্ট্র ভারত মুক্তিকামী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করলে আমরা অবশ্যই সেই সাহায্যকে অভিনন্দন জানাবো। কিন্তু নেসেসারিলি দিস ইজ আওয়ার স্ট্রাগল অ্যান্ড উই হ্যাভ টু ফাইট দিস আওয়ার সেলফ। তাছাড়া শুধু ভারত কেন, পৃথিবীর যে কোনো দেশ আমাদের সংগ্রামে সাহায্য করতে চাইলে আমরা তা সানন্দে গ্রহণ করব। মোট কথা, স্বাধীনতা সংগ্রামের প্রশ্নে ভারত ও আমাদের মধ্যে অ্যাপ্রোচ অফ মিউচুয়াল কনফিডেন্স ছিল না বা কখনো গড়ে ওঠেনি বিকজ অফ দেয়ার ওভারঅল পলিসি। একথা সত্য, যুদ্ধক্ষেত্রের অনেক সেক্টরে ইন্ডিয়ান কমান্ডারদের কার্যকলাপে মুক্তিযোদ্ধাদের মনে সন্দেহের উদ্রেক হয়েছিল। ভুল বোঝাবুঝির সৃষ্টিও হয়েছে অনেক ক্ষেত্রে। সত্যি কথা বলতে গেলে 9 আগস্ট রুশ ভারত চুক্তি সই হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল বাঙালি মুক্তিযোদ্ধাদের নিজেদের চেষ্টায়। 9 আগস্টের পর ভারত সরাসরিভাবে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা শুরু করে এবং বাংলাদেশের ব্যাপারে ইন্ডিয়ান আর্মি রিয়েলি স্টার্টেড টকিং ক্লোজার ইন্টারেস্ট। মাইদুল হাসান এই পর্যায়ে জিজ্ঞাসা করেন, ভারতীয় বাঙালির প্রত্যক্ষ হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ বোধহয় স্বাধীনতা পেত না, কি বলেন? খন্দকার সাহেব মাইদুল হাসান সাহেবের সাথে ভিন্নমত পোষণ করে বললেন, যদিও মুজিবনগরের অনেকেই এমনই, আমাদের মন্ত্রিসভার অনেকেই হতাশা বোধ করতেন। সংসদ সদস্যদের অনেকেই ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমা ঘোষণার সুযোগ নিয়ে ফিরে যাবার চিন্তা ভাবনাও করেছিলেন। মুক্তিবাহিনীর তৎপরতায় আস্থাহীন হয়ে হতাশা বোধ করতেন। দীর্ঘস্থায়ী সংগ্রামের কথা শুনলেই আঁতকে উঠতেন, ভাবতেন কি হচ্ছে, দেশে বোধহয় আর ফিরে যাওয়া যাবে না। এই ধরনের পরিস্থিতিতেও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম মুক্তি ফৌজের গেরিলা তৎপরতা বেড়ে গেলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে আক্রমণ চালাবে বলে যুক্তির অবতারণা করে যারা আমাদের মুক্তি সংগ্রামের গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন তাদের সেই যুক্তি ছিল সম্পূর্ণ ভুল এবং উদ্দেশ্য প্রণোদিত। পক্ষান্তরে আমরা যদি আমাদের সংগ্রামের তীব্রতা প্রথম থেকেই বাড়াতে সক্ষম হতাম, তবে আমাদের প্রচণ্ড গেরিলা তৎপরতার মুখে পাকিস্তানি দখলদার বাহিনীকে অতি অল্প সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে হতো মুক্তি ফৌজের কাছে, কারণ দে হ্যাড নো চান্স টু ফাইট। দেয়ার মোরাল ওয়াজ কমপ্লিটলি shattered and the losses would been unexpectable to them। সংবাদ 26শে মার্চ 1990। জনাব মাইদুল হাসান জবাবে বলেছিলেন, আপনার চিন্তা ভাবনায় যুক্তি থাকলেও ভারতীয়রা ভেবেছিলেন অন্যরকম। তারা চেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদানকে ছোট করে দেখাতে এবং বিশ্ব পরিসরে পাক ভারত যুদ্ধের ফল হিসেবে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে। এতে ভারত এক ঢিলে দুই পাখি বধ করতে সক্ষম হয়। প্রথমত, 1965 সালের পাক ভারত যুদ্ধের প্রতিশোধ নিয়ে নিজেকে উপমহাদেশের প্রধান সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় ভারত। দ্বিতীয়ত, বাংলাদেশের ওপর তাদের নিয়ন্ত্রণ রাখার যৌক্তিকতা অর্জন করে 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তান বাহিনী কর্তৃক ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণের মাঝে বাংলাদেশ স্বাধীন হলেও প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তাদের সরকারের অন্যান্য সদস্যদের নিয়ে 22 ডিসেম্বর ঢাকায় আগমন করেন। ঢাকায় এসে তাজউদ্দিন সরকার ঘোষণা করেন তাদের সরকার বিপ্লবী সরকার। বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। বাংলাদেশ স্বাধীন হওয়ায় অস্থানীয়দের স্থলে বাংলাদেশি বুর্জোয়াদের শাসন প্রতিষ্ঠিত হলো। তারা তাদের নিজেদের স্বার্থ দেখা শুরু করলেন, ঠিক যেভাবে পাকিস্তানিরা দেখত তাদের আপন স্বার্থ। পাকিস্তান শেষ হয়ে গেছে, তা যাক, কিন্তু শত্রু তো থাকতে হবে। শত্রু এখন কে? শত্রু এখন জনগণ। জনসাধারণের পক্ষের শক্তিকে উৎখাত করার তৎপরতা চালানো হলো সরাসরিভাবে। তেমনি চলল তাদেরকে নিজেদের লেজুরে পরিণত করার চক্রান্ত। জনগণ যুদ্ধ করেছে, যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। তারা তাদের রাজনৈতিক অধিকার এবং নিজেদের বাঁচার অধিকার প্রতিষ্ঠা করতে চাইবে। তাই তাদেরকে শুধু ধোঁকা দেবার জন্যই সমাজতন্ত্রকে আওয়ামী লীগ সরকার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করে নিয়েছিল নিজেদের স্বার্থেই। যদিও 1970-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সমাজতন্ত্রের কোনো অঙ্গীকার ছিল না। সমাজতন্ত্রের শৃঙ্খলে বাংলাদেশের জনগণ কখনোই নিজেদের বন্দী করতে আগ্রহী ছিল না। তাদের সর্বকালের দাবি ছিল অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার। যারা প্রধানমন্ত্রীর এই ধরনের ঘোষণাকে চ্যালেঞ্জ করেছিল তৎকালীন প্রগতিশীল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো। 1972 সালের 17 জানুয়ারি বাংলাদেশ কৃষক শ্রমিক সমাজবাদী দল অন্যান্যদের সাথে প্রশ্ন তোলে। তারা বলে, আওয়ামী লীগ সরকার বিপ্লবী সরকার হতে পারে না।
বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যদি বিপ্লবী হয়ে থাকে তবে সেই বিপ্লব শুধু আওয়ামী লীগই করেনি, করেছে এই দেশের 7.5 কোটি মানুষ। আর তাই সকল দলের প্রতিনিধি নিয়েই গঠন করতে হবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সরকার। তাদের এই দাবি যুক্তিসঙ্গত হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ ভারতীয় সাহায্যে প্রবাসকালের একলা চলো নীতি ধরে রাখে। মস্কোপন্থী মুজাফফর এবং মনি সিং গং ক্ষমতার অংশ না পেয়েও যুদ্ধকালীন সময় থেকেই তাদের বিদেশি মুরব্বীদের ইচ্ছা অনুযায়ী আওয়ামী লীগ সরকারের লেজুরবৃত্তি করতে থাকে নির্লজ্জভাবে। ভারতীয় রাজনীতি সিপিআই যেভাবে কংগ্রেসের লেজুরে পরিণত হয়, ঠিক সেই অবস্থাই হয়েছিল মুজাফফর ন্যাব এবং মনি সিংয়ের কমিউনিস্ট পার্টির বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশ নামে একটি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, কিন্তু শাসক বুর্জুয়াদের মধ্যে জাতীয় চেতনার উন্মেষ ঘটল না। তাদের চরিত্রে রয়ে গেল মুৎসুদ্দি ধামা ধরার প্রবণতা। আমেরিকা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, কোনো অবস্থাতেই ভবিষ্যতে মার্কিন সাহায্য বাংলাদেশ গ্রহণ করবে না, এই সাহসী সরকারি ঘোষণা মুজিবনগরে পাওয়া গিয়েছিল। কিন্তু শেখ মুজিব ঢাকায় ফিরে তার প্রথম সাংবাদিক সম্মেলনে বলতে বাধ্য হলেন যে তিনি মার্কিন সাহায্য গ্রহণ করবেন। যুদ্ধের সময় ভারত বিরোধী ছিলেন যেসব বিত্তবানেরা, তাদের বেশিরভাগই ভারতপ্রেমী হয়ে দাঁড়ালেন রাতারাতি। প্রতিযোগিতার দৌড় শুরু হলো ভারতীয় মারোয়ারি ব্যবসায়ী গোষ্ঠীর সাথে। সম্পর্ক স্থাপন করে অল্প সময়ে চোরা কারবারের মাধ্যমে আঙ্গুল ফুলে কলা গাছ হবার। যে আওয়ামী লীগ চিরকাল ছিল মার্কিন ঘেঁষা, আমেরিকার প্রশ্নে যেখানে সোহরাওয়ার্দী ও শেখ মুজিব মজলুম নেতা মাওলানা ভাসানীর থেকে পৃথক হয়ে গিয়েছিলেন ঐতিহাসিক কাকমারি সম্মেলনে, সেই আওয়ামী লীগের এতটুকু কষ্ট হলো না সোভিয়েত ইউনিয়নের অনুরাগী হয়ে পড়ে ভারতের সাথে চুক্তির দাসখত লিখে দিতে? মূল কথা, মুরব্বি চাই, স্বাধীন হয়েও স্বাধীন নয়, স্থানীয় বটে তবে জাতীয় নয়। প্রকৃতির আওয়ামী লীগ সমাজতন্ত্রের নীতি গ্রহণ করেছিল জাতীয় অর্থনীতিকে তাদের দলীয় নিয়ন্ত্রণে নেবার জন্যই। রাষ্ট্রীয়করণের মাধ্যমে পাকিস্তানি বণিক সম্প্রদায় এবং শিল্পপতিদের পরিত্যক্ত ব্যবসা কেন্দ্র এবং শিল্প প্রতিষ্ঠানগুলোতে তাদের পার্টির সদস্য ও সহযোগীদের পরিচালনার দায়িত্বে নিযুক্ত করা হয়। ব্যবসা বাণিজ্যের লাইসেন্স পারমিটও দেয়া হয় অব্যবসায়ী অনভিজ্ঞ পার্টি টাউটদের। অর্থনীতিকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে দলীয় সদস্যদের নব্য পুঁজিপতি হবার সুযোগ করে দেয়া হলো সেই আদিম পদ্ধতিতে। এভাবেই ৭১-এর আগের অধ্যায়ে পাকিস্তানিরা লুট করেছে বাংলাদেশকে। দেশ স্বাধীন হওয়ার পর সমাজতন্ত্রের ধূম্রজাল সৃষ্টি করে শুরু হলো বাঙালি নব্য পুঁজিপতিদের লুণ্ঠন। গরিব দেশবাসী আরও গরিব হলো, জাতীয় অর্থনৈতিক মেরুদণ্ড গেল ভেঙে। রুশ ভারতের চাপে সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় অর্থনীতি হিসেবে গ্রহণ করে সমাজতন্ত্রের অসারতাই প্রমাণ করেছিল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ প্রচার করেছিলেন বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা খাঁটি সমাজতন্ত্রই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, অন্য কিছু নয়। তার এসব বক্তব্য ও প্রচারণাকে কেন্দ্র করে ইতিমধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরের ক্ষমতার অন্তর্দ্বন্দ্বগুলো ক্রমান্বয়ে উন্মোচিত হতে থাকে। ক্রমবর্ধমান সমস্যার মোকাবেলার জন্য ১৯৭২ সালের ১০ই মে চট্টগ্রামে এক জনসভায় আওয়ামী লীগের লেজুর দল ন্যাপের সভাপতি জনাব মুজাফফর আহমেদ সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানাতে বাধ্য হন। আগেই বর্ণিত হয়েছে, মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের ওপর অনাস্থা ও যুদ্ধোত্তর বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিশেষ উপদেষ্টা, ভারতের অন্যতম কূটনীতিবিদ জনাব ডিপি ধরের পরামর্শে এবং বাংলাদেশে প্রবাসী সরকারের একাংশের বিশ্বাসঘাতকতায় মুক্তিবাহিনীর পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছিল বিএলএফ, পরবর্তীকালে মুজিব বাহিনী। বাংলাদেশের 4 জন ছাত্রনেতা ভারতীয় সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত করার বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই চতুরঙ্গ তোফায়েল, রাজ্জাক, শেখ মনি এবং আব্দুর রাজ্জাক পরবর্তীকালে বাংলাদেশের 4 খলিফা নামে প্রসিদ্ধ লাভ করে। তাদের একজন জনাব তোফায়েলকে দিয়ে 17 ফেব্রুয়ারি 1972-এ ঘোষণা করা হলো মুজিববাদ কায়েম করব। মুজিববাদের 4 স্তম্ভ: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। তিনি মুজিববাদের একটি ব্যাখ্যাও দিলেন। তিনি বলেন, মহান মার্কিন নেতা আব্রাহাম লিঙ্কন আমেরিকার জনগণকে গণতন্ত্র ও স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু সমাজতন্ত্র দিতে পারেননি। কার্ল মার্কস সমাজতন্ত্রের স্থপতি, কিন্তু তার দর্শনে ছিল না গণতন্ত্র এবং স্বাধীনতা। মুজিববাদের রয়েছে দুটোই, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। সুতরাং মুজিববাদ বিশ্বের তৃতীয় মতবাদ কিংবা রাজনৈতিক দর্শন। তিনি আরও বলেন, পুঁজিবাদ ও কমিউনিজমের মধ্যে একটি দৃষ্টান্ত হিসেবে মুজিববাদ কায়েম করে সোনার বাংলা গড়ে তোলা হবে। তিনি বাংলাদেশের জনগণকে মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রামকে জাতীয় বিপ্লব আখ্যা দিয়ে তাতে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্যত আহ্বান জানান। জনাব তাজউদ্দিনকে চ্যালেঞ্জ করার জন্যই জনাব তোফায়েলের মাধ্যমে মুজিববাদ নামক এক উদ্ভট এবং অদ্ভুত রাজনৈতিক দর্শনের উপস্থাপনা করা হয়।
৩রা জানুয়ারি ১৯৭২ সালে পাকিস্তান সরকার এক ঘোষণার মাধ্যমে শেখ মুজিবকে মুক্তি দেওয়া হবে বলে খবর প্রচার করে। প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেই জনাব জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবকে মুক্তি দেবার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি পরিষ্কার বুঝতে পেরেছিলেন শেখ মুজিবকে ছেড়ে না দিলে তিনি ৯০,০০০ পাকিস্তানি যুদ্ধবন্দীদের একজনকেও ফিরিয়ে আনতে পারবেন না। তাছাড়া রাজনৈতিকভাবে তিনি অভ্যন্তরীণ ক্ষেত্রে এবং বিশ্ব পরিসরে ভীষণ বেকায়দায় পড়বেন। শেখ মুজিবকে মুক্তি দেবার ব্যাপারে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথেও তার আলোচনা হয় পর্দার অন্তরালে। শেখ মুজিবের মুক্তির ব্যাপারে দি নিউ ইয়র্ক টাইমস ৩রা জানুয়ারিতে লেখেন, ইট ইজ ইন এভরিওয়ানস ইন্টারেস্ট দ্যাট শেখ মুজিব বি রিটার্ন টু ঢাকা অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে বোঝাপড়ার পর জনাব ভুট্টোর আদেশে ৮ই জানুয়ারি সকালে শেখ মুজিবকে মুক্তি দিয়ে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। লন্ডনে পৌঁছালে বেগম মুজিব টেলিফোনে তাকে সোজা বাংলাদেশে আসার জন্য অনুরোধ জানান, কিন্তু শেখ মুজিব সিদ্ধান্ত গ্রহণ করলেন দিল্লিতে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেই তিনি ঢাকায় যাবেন। লন্ডন থেকে টেলিফোনে মুজিব ইন্দিরা গান্ধীকে বলেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। জবাবে ইন্দিরা গান্ধী বলেন, দীর্ঘ ২৫ বছরের তিক্ততার অবসান ঘটিয়ে ইতিহাসের গতি বদলিয়ে দেওয়ার জন্য আপনি আমার অভিনন্দন ও ধন্যবাদ জানবেন। তার মুক্তির খবরে খুশি হলাম আপামর জনসাধারণ। অনেকেই ভাবল শেখ মুজিব ফিরে এলে সবকিছুই ঠিক হয়ে যাবে। জননেতা শেখ মুজিব আওয়ামী লীগের গণবিরোধী নীতি ও ভারতের কাছে তাদের দেয়া দাসখত কিছুতেই মেনে নেবেন না। তিনি জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে প্রয়োজনে নতুন করে বাংলাদেশ ভারত নীতি পুনর্নির্ধারণ করবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো প্রকার আপোষ করা কিছুতেই সম্ভব নয় শেখ মুজিবের পক্ষে। দলীয় স্বার্থের সংকীর্ণতার ঊর্ধ্বে জাতীয় স্বার্থকেই তুলে ধরবেন তিনি। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে সোনার বাংলা গড়ে তুলবেন তিনি। কিন্তু লন্ডন থেকে সোজা বাংলাদেশে আসার অনুরোধ উপেক্ষা করে দিল্লি যাবার তার সিদ্ধান্তে হতাশ এবং অবাক হলেন দেশবাসী। সেখানে শুধুমাত্র কৃতজ্ঞতা জানাতেই যাননি শেখ মুজিব, সেটা টেলিফোনেই জানিয়েছিলেন লন্ডন থেকে। তার দিল্লি যাবার আসল উদ্দেশ্য ছিল ইন্দিরা গান্ধীকে আশ্বস্ত করা যে তার অবর্তমানে আওয়ামী লীগ সরকার ও ভারত সরকারের মধ্যকার যেসব বোঝাপড়া এবং মৈত্রী চুক্তিকে তিনিও মেনে নেবেন। এভাবেই শ্রীমতী গান্ধীকে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট করে স্বাধীন বাংলাদেশে ফিরলেন শেখ মুজিব। তার এই ধরনের আচরণে সবাই বুঝতে পারলেন জাতীয় স্বার্থের বলি দিয়ে দলীয় স্বার্থের নাম বলি গায়ে জড়িয়ে জাতীয় নেতা শেখ মুজিব ক্ষমতার জন্য দলীয় নেতা হয়ে গেলেন নির্দ্বিধায়। জনগণের বিশ্বাসের অমর্যাদা করতে এতটুকু কুণ্ঠাবোধ করলেন না জনগণের নয়নমণি শেখ মুজিব। এভাবেই সদ্যমুক্ত বাংলাদেশে শুরু হলো জাতীয় বিশ্বাসঘাতকতার এক অদ্ভুত উপাখ্যান। ৬ই জুন সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণে স্বয়ং শেখ মুজিব বলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রই প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে, তবে সেটা হবে স্থানীয় ভিত্তিক। তারপরেই শুরু হলো মুজিববাদ প্রতিষ্ঠার তাণ্ডব লীলা। মন্ত্রী, উপমন্ত্রী, হবুমন্ত্রী, দলীয় নেতা, হবু নেতা, পাতি নেতাদের দল চরম প্রতিযোগিতায় দেশময় চিৎকার করে ত্রাসের সৃষ্টি করলেন এই বলে, মুজিববাদ কায়েম করো, যে কেউ মুজিববাদের বিরোধিতা করবে তার ২০ দাঁত ভেঙে দেওয়া হবে। ১৯৭২ সালের ৯ এপ্রিল আওয়ামী লীগ নেতা জনাব কামরুজ্জামান এলান করল, প্রতি থানায় থানায় মুজিববাদ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। তৎকালীন তথ্যমন্ত্রী জনাব মিজানুর রহমান চৌধুরী জুলাই মাসে বললেন, মুজিববাদ বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। মুজিববাদ প্রতিষ্ঠার জন্য গড়ে তোলা হলো একের পর এক বেসামরিক পেটোয়া বাহিনী, আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাহিনী, জয় বাংলা বাহিনী, লাল বাহিনী। এছাড়া প্রভাবশালী নেতারাও গড়ে তুললেন তাদের নিজস্ব ঠ্যাঙ্গারে বাহিনী। ১৯৭২ সালে প্রায় গোড়া থেকে মুজিববাদ নিয়ে ছাত্রলীগের মাঝে দেখা দেয় সংকট, সৃষ্টি করে অনৈক্য। ৭২ সালের ১২ই মে ছাত্রলীগের ৪ নেতা খোলাখুলিভাবে দুভাগে বিভক্ত হয়ে পড়েন। জনাব রব ও শাহজাহান সিরাজ বলেন, মুজিববাদে তারা বিশ্বাসী নন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমেই আসবে জনমুক্তি। অপরদিকে আব্দুল কুদ্দুস মাখন ও নূরে আলম সিদ্দিকী ঘোষণা করলেন, যে কোনো মূল্যে মুজিববাদ প্রতিষ্ঠা করতে হবে। অল্প কয়েকদিনের মধ্যে সংকট দেশব্যাপী ছড়িয়ে পড়ল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে মুজিববাদী ও মুজিববাদ বিরোধী ছাত্রদের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে। বিরোধ চূড়ান্ত রূপ ধারণ করে যখন দুই গ্রুপই আলাদাভাবে মহাসম্মেলনের আয়োজন করে। শেখ মুজিব অবশ্য মাখনদের সম্মেলনেই নিজে উদ্বোধন করেন। ছাত্রলীগের ভাঙনের পরিপ্রেক্ষিতে শ্রমিক লীগও কোন্দল ঘনীভূত হয়, ফলে শ্রমিক লীগও দ্বিধা বিভক্ত হয়ে যায়। মুজিববাদ বিরোধী ছাত্রলীগ এবং তাদের সমর্থক শ্রমিক লীগ তৎকালীন গণপরিষদ ভেঙে দিয়ে বিপ্লবী সরকার গঠনের আহ্বান জানান। তখন থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠতে থাকে। এদিকে মুজিববাদ, অপরদিকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আসম রব ১৯৭২ সালের ৩রা মার্চ এক ভাষণে বলেন,
জীবনের সকল ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য জাতি যখন আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বেশ কিছু সংখ্যক সরকারি আমলা, শিল্পপতি, আওয়ামী লীগ সহ কিছু রাজনৈতিক লোকজন জাতীয় বিপ্লবের নামে আমাদের এই প্রস্তুতির বিরুদ্ধে চক্রান্ত করে চলছে এবং গণবিরোধী প্রভাব বিস্তারের চেষ্টা করে চলেছে। ৮ই মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় তিনি আরও বলেন, পতাকা বদল হলেই জনগণের মুক্তি আসে না, তার জন্য দরকার সমাজতান্ত্রিক কর্মসূচি। এর জবাবে ৭২ সালের ৫ই মে ছাত্রলীগ নেতা নূরে আলম সিদ্দিকী বলেন, মুজিববাদের প্রতি হুমকি বিপ্লবীদের সমাজতন্ত্রের মতোই হুমকি স্বরূপ। ২৩শে মে ৭২ তৎকালীন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাহিনী প্রধান এবং পার্টির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক দিন তারিখ দিয়ে ঘোষণা করেন ৭ই জুন থেকে মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রাম দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ১৩ই জুন গৃহীত এক প্রস্তাবে মাখন সিদ্দিকী গ্রুপ দাবি করেন, মুজিববাদের ৪ নীতির উপর ভিত্তি করে দেশের শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। ৬ই জুলাই তোফায়েল আহমেদ কুমিল্লার এক জনসভায় ঘোষণা করলেন, যারা বিদেশি মতবাদ প্রচার করছেন তারা দেশের জনগণের বন্ধু নয়, তারা জাতীয় শত্রু। মুজিববাদ প্রতিষ্ঠার মধ্যেই নিহিত রয়েছে সব সমস্যার সমাধান এবং মুজিববাদ দেশে সমৃদ্ধির এক নতুন অধ্যায়ের সূচনা করবে। একই জনসভায় জনাব আব্দুর রাজ্জাক বলেন, আমরা বিশ্বকে দেখিয়ে দেব কিভাবে গণতন্ত্র ও সমাজতন্ত্র একসঙ্গে চলতে পারে। ১৬ই জুলাই নেতা জিল্লুর রহমান বলেন, মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজ গড়ে ওঠা সম্ভব। মুজিববাদ বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, এর বাস্তবায়নের মাধ্যমে মানুষের সর্বাঙ্গীন মুক্তি নিহিত। একই দিনে ঢাকায় মাখন সিদ্দিকী গ্রুপ ছাত্রলীগের এক সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, মাওবাদী বিভ্রান্ত নেতৃত্ব, সিআইআর এর এজেন্ট দল ও ছাত্রলীগ নামধারী বহিষ্কৃত নেতৃত্ব, পলাতক আল বদর, আল শামস, রাজাকার, শান্তি কমিটির মেম্বার, মুসলিম লীগার্স, জামায়াত, নেজাম, পিডিবি ও প্রতিক্রিয়াশীল সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রামকে বানচাল করতে চায়। ২৪শে জুলাই ৭২ ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বী উভয় গ্রুপের মধ্যে বায়তুল মোকাররমের গোলাগুলি হলো। ২১শে জুলাই ছাত্রলীগ মুজিববাদী অংশের সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে শেখ মুজিবের উপস্থিতিতেই মুজিববাদ প্রতিষ্ঠার শপথ গ্রহণ করা হয়। একই দিনে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বিশ্বাসী ছাত্রলীগ রব গ্রুপের সম্মেলন অনুষ্ঠিত হয় পল্টন ময়দানে। সেই সম্মেলনে জনাব আসম রব ঘোষণা করেন, কার্ল মার্কসের পর সমাজতন্ত্রের কোনো নতুন সংজ্ঞা কেউ দিতে পারে না। সমাজতন্ত্র সম্পর্কে তার রূপরেখাই চূড়ান্ত এবং আমাদের এই বাংলাদেশে সেই সমাজতন্ত্রই কায়েম করা হবে। জনাব রব দৃঢ়ভাবে বললেন, মুজিববাদের ককটেল কোনো সমাজতান্ত্রিক রূপরেখা নয়। ২৪শে জুলাই ৭২ মুজিববাদী ছাত্রলীগের একটি মিছিল অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে পল্টন ময়দানে রব গ্রুপ ছাত্রলীগের একটি সভার উপর চড়াও হয়। তাদের হামলায় জনাব রবসহ শতাধিক ছাত্র আহত হন। পরে আহতদের একজন ছাত্র হাসপাতালে মারা যায়। ১৯৭২ সালে বাংলাদেশ সরকারকে সোভিয়েত ইউনিয়ন সরকার পড়াশোনার জন্য ১০০টি বৃত্তি দেয়। মেধা অনুসারে ১০০ জন ছাত্র নির্বাচিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে। ৮ জুলাই নির্বাচিত তালিকা থেকে হঠাৎ করে অন্যায়ভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে ৪১ জনকে বাদ দিয়ে নতুন করে তাদের জায়গায় অন্য ৪১ জনকে নির্বাচিত করা হয়। মুজিববাদে বিশ্বাসী ছিল না বলেই প্রথম নির্বাচিত ৪১ জনকে বাদ দেওয়া হয়। ইতিমধ্যেই সরকারের উচ্চ পর্যায়ে মুজিববাদকে কেন্দ্র করে মতবিরোধ সৃষ্টি হয়। নেতাদের বিবৃতি বক্তব্যে এই আন্তবিরোধ ক্রমে স্পষ্ট হয়ে ওঠে। ১৯৭২ সালের ১৮ই জুলাই তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী চট্টগ্রামে ঘোষণা করলেন, গণতন্ত্রের নীতি ও আদর্শেই দেশ পরিচালিত হবে। তার একদিন আগে ঠাকুরগাঁয়ে এক জনসভায় লীগ নেতা জহুর আহমদ চৌধুরী বলেন, মুজিববাদের ৪ নীতি দ্বারাই দেশ চালিত হবে। তার কয়েকদিন পর ৩১শে জুলাই আওয়ামী লীগের সাংগঠনিক কমিটিতে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে মুজিববাদ কায়েমের শপথ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। ১২ই আগস্ট অর্থমন্ত্রী ও প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ ভাওয়ালের এক জনসভায় বলেন, সমাজতন্ত্রের প্রতি বাধা আসলে গণতন্ত্র ত্যাগ করব। ২০শে আগস্ট আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক বলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্র ধার করা আদর্শ এবং মাওবাদী চক্রান্ত। রাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্র কায়েম হবে। প্রধানমন্ত্রী বলেন, সমাজতন্ত্রের জন্য প্রয়োজনে গণতন্ত্র ত্যাগ করব। শীর্ষ নেতা শেখ মুজিব বলেন, দুটাকে মিলিয়ে মুজিববাদ কায়েম করা হবে। এভাবেই দেশে সৃষ্টি করা হলো আদর্শগত বিভ্রান্তিকর এক চরম অবস্থা। আর এই বিভ্রান্তির ফলে শুধুমাত্র ক্ষমতাসীন দল আওয়ামী লীগই নয়, সমস্ত জাতি হলো দ্বিধাবিভক্ত। ভারতে দাসখত লিখে দিয়ে ভারতীয় শাসনতন্ত্রের ৪ মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র গলদকরণ করে স্বাধীন বাংলাদেশে ফিরে এসে আওয়ামী লীগ সরকার স্ববিরোধী ওই ৪ নীতিকে শাসনতন্ত্রের
4 স্তম্ভে পরিণত করে মুজিববাদ প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেয়। উল্লেখিত গণবিরোধী নীতিগুলোর ককটেল ফর্মুলা দিয়ে দেশ শাসন করে সমৃদ্ধ সোনার বাংলা ও সুষম সমাজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টার ফলে দেশ ও জাতির অবস্থা কি হয়েছিল সেটা অনুধাবন করার জন্য নীতিগুলোর কিছুটা বিশ্লেষণ দরকার। জনাব তোফায়েল আহমেদের দাম্ভিক বক্তব্য সমাজতন্ত্র ও গণতন্ত্র একই সাথে কায়েম করে মুজিববাদকে বিশ্বের তৃতীয় রাজনৈতিক দর্শন হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী বলতে হয়, গণতন্ত্র ও সমাজতন্ত্র দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী দর্শন। গণতন্ত্রে মূল প্রেরণা এসেছে মানুষের মৌলিক অধিকার, ব্যক্তি স্বাতন্ত্র্য ও ব্যক্তি স্বাধীনতা থেকে। ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড শ্যাল ডাই ফ্রি। রাষ্ট্র কাঠামোর বেসিক স্ট্রাকচার দ্যাট ইজ ইকোনমিক্স এবং সুপার স্ট্রাকচার দ্যাট ইজ পলিটিক্স। এবং অন্যান্য ক্ষেত্রে প্রতিটি মানুষের থাকবে ব্যক্তিগত স্বাধীনতা, থাকবে তাদের মেধা ও কর্মশক্তির বিকাশের অবাধ পরিবেশ, থাকবে ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা। এই নীতির উপরেই গড়ে উঠেছে পশ্চিমা দেশগুলোর ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও তাদের কৃষ্টি এবং সভ্যতা। বিকশিত হয়েছে তাদের সংস্কৃতির ঐতিহ্য। গণতান্ত্রিক সভ্যতার এন্টিথিসিস হিসেবেই কার্ল মার্কস উপস্থাপন করেন সাম্যবাদ ও সমাজতন্ত্রের রাজনৈতিক দর্শন। ধনতন্ত্র থেকে সাম্যবাদে উত্তরণের ট্রানজিশনারি পিসকে বলা হয় সমাজতান্ত্রিক অধ্যায়। সমাজতন্ত্রকে কার্যকারী করার জন্য কেড়ে নেওয়া হয় ব্যক্তি স্বাধীনতা, জাতীয় পরিসরে চাপিয়ে দেওয়া হয় একটি বিশেষ শ্রেণীর একনায়কত্ব। রাষ্ট্রীয়করণের মাধ্যমে উৎপাদন যন্ত্রগুলোর ভাগ্য বিধাতা হয়ে ওঠেন দলীয় নেতারা। উৎপাদন শক্তির স্বাভাবিক বিকাশের সব সম্ভাবনা ও পথ রুদ্ধ করে দেয়া হয়। ইনসেন্টিভহীন উৎপাদন ব্যবস্থায় উৎপাদনের মাত্রা কমে যায়। অস্বাভাবিকভাবে মানুষকে রূপান্তরিত করার চেষ্টা চালানো হয় যন্ত্রে। যান্ত্রিক জীবনের বিভীষিকার চাপে জনগণের কর্মস্পৃহা লোপ পায়। সাধারণ জনগণের শ্রমের ফলে অর্জিত সম্পদের ভোগী হয়ে ওঠেন রাজনৈতিক পার্টির নেতারা এবং রাষ্ট্রীয় প্রশাসনের আমলাতন্ত্র। জনসাধারণের জীবনযাত্রার মান কমে যায় ক্রমান্বয়ে, ফলে ঘনীভূত হয়ে ওঠে সামাজিক ক্ষোভ। তারই বহিঃপ্রকাশ সামাজিক বিপ্লবের স্রোতে ঠুনকো তাসের প্রাসাদের মতো ভেঙে গড়িয়ে যায় রাষ্ট্রীয় কাঠামো ও সমাজ ব্যবস্থা। সমাজতন্ত্রের নিঃসারতা আজ বিশ্ব পরিসরে প্রমাণিত হয়েছে পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য সমাজতান্ত্রিক দেশগুলোর বিপর্যয়ের ফলে। সাবেক সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর প্রতিষ্ঠাতা এবং নেতারা আজ সমাজতন্ত্রের আদর্শকে আস্থা করে ফেলে দিয়ে জনগণ ও বাজার অর্থনীতির নীতিকে গ্রহণ করে অতীত ভুলেরই শুধু প্রায়শ্চিত্ত করছে তা নয়, তারা এটাও পরিষ্কারভাবে প্রমাণ করছেন গণতন্ত্রকে গ্রহণ করলে সমাজতন্ত্রকে বর্জন করাটা হয়ে ওঠে অপরিহার্য। এই দুইয়ের সহাবস্থান বৈজ্ঞানিকভাবে অসম্ভব। প্রতিটি মানুষ তার আপন স্বাতন্ত্র্যে বিকশিত। এই প্রাকৃতিক নিয়মকে মেনে নিয়ে গড়ে উঠেছিল ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্রের দর্শন। তাই আজও মানুষের কাছে আবেদন রয়েছে এই দর্শনের। পক্ষান্তরে প্রাকৃতিক নিয়মকে অস্বীকার করে মানুষকে যন্ত্রে পরিণত করার প্রচেষ্টা এবং যন্ত্র হিসেবে মূল্যায়ন করার ফলেই সমাজতন্ত্র দর্শন হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। স্বাধীনতোত্তর বাংলাদেশের জনগণও ঠিক একই কারণে মেনে নেয়নি সমাজতন্ত্রের চাপিয়ে দেয়া নীতি, বিশ্বাস করেনি আওয়ামী লীগের জগাখিচুড়ি মুজিববাদী আদর্শের ভাওতাবাজি। এবার আলোচনা করা যাক ধর্মনিরপেক্ষতার বিষয়ে। ধর্মনিরপেক্ষতার আক্ষরিক মানেটা আজ অবধি আমি ঠিক বুঝে উঠতে পারিনি। ধর্মনিরপেক্ষতা বলতে যদি বোঝানো হয় সব ধর্ম থেকে সমদূরত্ব বজিয়ে চলা, তাহলে সেটা হয়ে পড়ে ধর্মহীনতারই শামিল। বর্তমান আধুনিক বিশ্বেও প্রতিটি মানুষ কোনো না কোনো আদর্শ এবং বিশ্বাসকে কেন্দ্র করেই বেঁচে থাকে। তারা বাঁচার উৎপ্রেরণাও পেয়ে থাকে সেই সমস্ত বিশ্বাস ও আদর্শ থেকে। কেউ কি কোনো আদর্শ বা বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে জীবন ধারণ করতে পারে? হয়তোবা পারে, তবে আমার জানা মতে তেমন কোনো ব্যক্তির সাক্ষাৎ আজ অবধি আমি পাইনি। বিশ্বাস অনেক প্রকার হতে পারে, যেমন ধর্মীয় বিশ্বাস, মানবতাবাদ, এথিজম ও নিরস্বরবাদ, এনিমিজম, পৌত্তলিকতাবাদ প্রভৃতি। যাই হোক, বিশ্বাস করুক না কেন, সেটা ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। প্রত্যেকের কাছে তার বিশ্বাস তার জীবন ধর্ম। রাষ্ট্রীয় নীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার অর্থ দাঁড়িয়েছিল জনগণকে তাদের নিজস্ব ধর্ম বিশ্বাস থেকে জোর করে নিরপেক্ষ রাখার ব্যর্থ প্রচেষ্টা। এই ধরনের প্রচেষ্টা অবশ্যই মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। ধর্মনিরপেক্ষতার নীতি সরকারিভাবে শাসনতন্ত্রের স্তম্ভ হিসেবে গ্রহণ করে আওয়ামী লীগ সরকার দেশের সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় সম্প্রদায়ের লোকের ধর্মীয় চেতনা ও বিশ্বাসের অবমাননা করেছিল। বাংলাদেশের ধর্মভীরু জনতা তাদের ধর্মীয় বিশ্বাসের এই অবমাননা কিছুতেই মেনে নেয়নি। প্রত্যেকের নিজস্ব ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা ভোগ করে এসেছে এই দেশের মানুষ চিরকাল। তাছাড়া ধর্মীয় সহনশীলতার এক গৌরবময় ঐতিহ্য বাংলাদেশি জনগণ আদিকাল থেকে বহন করে এসেছে। উপমহাদেশের অন্যান্য অঞ্চলে ধর্মীয় আদর্শের প্রচার ও প্রতিষ্ঠার জন্য অনেক হিংসাত্মক হানাহানি, এমনকি ধর্মীয় যুদ্ধও হয়েছে। বর্তমান ভারতেও সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছে বিভিন্ন জায়গায়, কিন্তু বাংলাদেশের মাটিতে বিভিন্ন ধর্মের সম্প্রদায় শান্তিতে বসবাস করছে যুগ যুগ ধরে।
নির্ভয়ে আপন ধর্মীয় স্বাধীনতা নিয়ে। এটা ঐতিহাসিক সত্য এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গৌরব। এই গৌরবকে কলুষিত করার জন্য সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে কায়েমি স্বার্থ এবং রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করেছে অনেকেই, কিন্তু তাদের সব চক্রান্তই ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশের সচেতন জনতা। বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে সংখ্যাগুরু মুসলমান সম্প্রদায়। ধর্ম বাঙালি মুসলমানদের কাছে শুধু একটি আধ্যাত্মিক বিশ্বাসই নয়, ধর্ম হচ্ছে তাদের জীবন আদর্শ। তারা মনে প্রাণে ধার্মিক, কিন্তু ধর্মান্ধ নয়। ইসলাম ধর্মের অনুশাসন তাই তারা পালন করে বিচার বিবেচনা করে। ইসলাম ধর্মে অন্য ধর্মের অনুসারীদের ধর্ম পালনের সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সংখ্যালঘু ধর্ম অবলম্বীদের প্রতি মুসলমানদের কিংবা মুসলমান রাষ্ট্রের কি দায়িত্ব সে সম্পর্কে পরিষ্কার নির্দেশ পবিত্র কোরআনে বর্ণিত আছে। সেই অবস্থায় ধর্মনিরপেক্ষতার নীতি শাসনতন্ত্র গ্রহণ করা ছিল নিষ্প্রয়োজন। বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমানদের জীবনধারার আলোকে প্রণীত হবে স্বাধীন বাংলাদেশের শাসনতন্ত্র, এটাই ছিল জনতার আশা ও আকাঙ্ক্ষা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাতীয় পরিচিতি এবং জাতীয়তাবাদ নিয়ে শোরগোল তুলল, কিন্তু তারা পূর্বতন ঐতিহাসিক বাংলাদেশের এই মানব গোষ্ঠীর জাতীয়তার মূল ও ভিত্তি সম্পর্কে কিছুই বলল না। বাংলাদেশের স্বাধীনতা লাভের সুযোগে অনেকেই আবার সরবে মেতে উঠল। তারা বলে বেড়াতে লাগলো মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে যে রাজনীতি উপমহাদেশে সংগঠিত হয়েছিল তা পরিণতিতে ভারতবর্ষ বিভক্ত হয়েছিল। সেই দ্বিজাতি তত্ত্ব ভুল প্রমাণিত হয়েছে। অর্থাৎ পক্ষান্তরে তারা এটাই বলার চেষ্টা করল যে 1948 সালে ভারত বিভক্তি অন্যায়ভাবে করা হয়েছিল। এই ধরনের উক্তি নেহায়েত অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত। এই ধরনের বক্তব্য অখণ্ড ভারতের প্রবক্তাদের প্রচারণারই মিল খুঁজে পাওয়া যায়। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামকালে কংগ্রেস অনুসৃত অখণ্ড ভারত এবং মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্ব, এই বিষয় দুটির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। প্রাক ঐতিহাসিক যুগ থেকে এই অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের স্বকীয়তা বজায় রেখে স্বাধীনভাবে বসবাস করে এসেছে। শুধুমাত্র বহিরাগত বিজাতীয় শক্তিরাই তাদের শোষণ পাকাপোক্ত করার জন্য অস্ত্রের বলে দেশীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতা কেড়ে নিয়ে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য এই উপমহাদেশে একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার চেষ্টা করেছিল। বৈদিক যুগে আর্যভাষীদের আগমনের কাল থেকে ব্রিটিশ ঔপনিবেশবাদের শাসনকাল পর্যন্ত ইতিহাস ঘাটলে এই সত্যি অতি সহজেই অনুধাবন করা যায়। আদিকালের বর্ণ হিন্দুরা রামরাজ্য কায়েমের ধোঁয়া তুলে অখণ্ড ভারত প্রতিষ্ঠিত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। একচ্ছত্র আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়নি আফগান এবং মুঘল শাসকরাও। একমাত্র ব্রিটিশ সাম্রাজ্যবাদী আধুনিক উচ্চতর মানের সমরাস্ত্র এবং বৈজ্ঞানিক প্রযুক্তির বদৌলতে পুরো উপমহাদেশকে একটি প্রশাসনিক রাষ্ট্রের রূপ দিতে সক্ষম হয়েছিল। অতএব যুক্তিসঙ্গত কারণে বলা যায় যে একক রাষ্ট্র হিসেবে ভারতের ইতিহাস অতি সাম্প্রতিক। 1900-এর দশকে ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে বিভিন্ন জাতিগোষ্ঠীর আন্দোলন যখন দানা বেঁধে উঠেছিল, তখনই পাশ্চাত্য ধ্যান ধারণা দীক্ষিত বর্ণ হিন্দুদের নেতৃত্বে সৃষ্টি করা হয় কংগ্রেস পার্টি ব্রিটিশ প্ররোচনায়। মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন জাতিসত্তার স্বাধীনতার দাবিকে উপেক্ষা করে ব্রিটিশ সৃষ্ট ইন্ডিয়ান ইউনিয়নকে অটুট রেখে স্বাধীনতার পর তাদের ক্ষমতায় বসানো। এর ফলে বর্ণ হিন্দুরা দীর্ঘদিনের লালিত স্বপ্ন অখণ্ড ভারতে রামরাজ্য প্রতিষ্ঠা করার সম্ভাবনা দেখতে পায়। তাদের প্রতি ব্রিটিশ সহযোগিতার কারণ ছিল মূলত দুইটি। ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উপমহাদেশ দখল করতে হয়েছিল মুসলমানদের বিরোধিতার মুখে, ফলে মুসলমানরা হয়ে ওঠে তাদের চোখের বালি। প্রতিহিংসার রোষানলে ব্রিটিশ সরকার মুসলমানদের ঘৃণা ও সন্দেহ করতে থাকে। পক্ষান্তরে হিন্দুরা ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে তাদের সাহায্যই করেছিল মুসলমানদের পরাস্ত করে ক্ষমতা দখলের ব্যাপারে। পুরস্কার স্বরূপ মুসলমানদের ধন সম্পদ হিন্দুদের হাতে তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে ব্রিটিশ অনুকম্পা ও মদতপুষ্ট হিন্দুরা সমাজের সর্বক্ষেত্রে বিত্তশালী এবং প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সমর্থ হয়। মুসলমানরা হয়ে পড়ে নিঃস্ব ও ক্ষমতাহীন। সুদীর্ঘ 200 বছরের ব্রিটিশ গোলামীর ইতিহাসে হিন্দু সম্প্রদায় বরাবরই ছিল ব্রিটিশ শাসক গোষ্ঠীর সহযোগী মিত্রশক্তি, আর মুসলমানরা পরিণত হয় নিগ্রহ ও করুণার পাত্রে। পাশ্চাত্য শিক্ষা এবং ধ্যান ধারণায় গড়ে ওঠা উচ্চবিত্ত বর্ণ হিন্দু সম্প্রদায়ের আনুগত্য সম্পর্কে ব্রিটিশ শাসক গোষ্ঠী ছিলেন নিশ্চিন্ত। তাই তারা চেয়েছিলেন স্বাধীনতার পর রাষ্ট্রীয় ক্ষমতায় ওই শ্রেণীকেই অধিষ্ঠিত করতে, যাতে করে সমগ্র উপমহাদেশে তাদের মাধ্যমে নিজেদের স্বার্থ কায়েম রাখা সম্ভব হয়। পরিকল্পনা অনুযায়ী কংগ্রেসকে জাতীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করার কাজটি ছিল তাদের সমগ্র রাষ্ট্রীয় ক্ষমতার দাবিদার বানাবার পূর্বশর্ত। সেটা অর্জন করার জন্য ধর্মীয় চেতনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস নেতৃত্ব। অতি কৌশলে বন্দে মাতরম, ভারত মাতা, হিন্দুস্থান, জয় হিন্দ ইত্যাদি স্লোগান তুলে জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের সমর্থন ও আনুগত্য লাভ করে কংগ্রেসকে একমাত্র জাতীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল নব্য চাণক্যরা। But every action has an equal and opposite reaction.
ব্রিটিশ বিরোধী স্বাধীনতার আন্দোলনে গায়ে তথাকথিত ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী কংগ্রেস যখন হিন্দু ধর্মের নামাবলী একতরফাভাবে চাপিয়ে দিল, তখন সংখ্যালঘু জাতিগোষ্ঠীগুলো নিজেদের অস্তিত্ব সম্পর্কে শঙ্কিত হয়ে ওঠে। এই অবস্থায় উপমহাদেশের বিভিন্ন জাতিসত্তায় বিভক্ত মুসলমান সম্প্রদায় নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য বিভিন্ন রাষ্ট্রের দাবিতে সোচ্চার হয়ে জোর আন্দোলন গড়ে তোলে। এই প্রেক্ষাপটেই কংগ্রেসের মোকাবেলায় মুসলমানদের দাবি রাজনৈতিক রূপ দেবার জন্যই গঠন করা হয়েছিল রাজনৈতিক সংগঠন মুসলিম লীগ, এবং কংগ্রেসের অখণ্ড ভারত তত্ত্বের মোকাবেলায় মুসলিম লীগ প্রচার করেছিল দ্বিজাতি তত্ত্ব। পরবর্তীতে ক্রমান্বয়ে হিন্দুদের জন্য হিন্দুস্তান এবং মুসলমানদের জন্য পাকিস্তান, এই দুটো দাবিতে হিন্দু মুসলমান এই দুই ধর্মগোষ্ঠীর মেরুকরণ ভয়াবহ সংঘাতের রূপ ধারণ করে। সংঘর্ষে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে দুই পক্ষেরই। এই অবস্থার পরিপ্রেক্ষিতে হিন্দুস্তান ও পাকিস্তান সৃষ্টির দাবি বাধ্য হয়ে মেনে নিতে হয়েছিল ব্রিটিশ সরকারকে। তর্কের খাতিরেও যদি ধরে নেওয়া হয় স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা দ্বিজাতি তত্ত্বকে খণ্ডিত করেছে, তবে যুক্তিগত কারণেই মেনে নিতে হবে বাংলাদেশের স্বাধীনতা অখণ্ড ভারত তত্ত্বকেও খণ্ডিত করেছে একইভাবে। কিন্তু আমার মনে হয় 1971 সালে দ্বিজাতি তত্ত্বের অসারতা নয়, বরং বাংলাদেশের প্রতিষ্ঠার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে ভারত একটি বহুজাতিক দেশ। একই সাথে এটাও প্রমাণিত হয় যে শুধুমাত্র বিশেষ একটি উপাদানের উপর ভিত্তি করে কোনো জাতিসত্তা গড়ে উঠতে পারে না। জাতীয়তাবাদী চেতনার বিকাশে মূল ভূখণ্ড, ভাষা, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, সাহিত্য সংস্কৃতির ঐতিহ্যের সাথে ধর্মীয় মূল্যবোধ ও একইভাবে প্রভাব রাখে। নির্দিষ্ট ভূখণ্ডে ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সম্প্রদায়, জাত, কুল নির্বিশেষে যখন কোনো জনগোষ্ঠী একই সামগ্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে, তখনই জাতীয়তাবাদ প্রাণ হারায়। জাতীয়তাবাদ মূলত এক ধরনের অনুভূতি। এই ধরনের মানসিকতা এক ধরনের জাগ্রত চেতনা, যার সৃষ্টি হয় জনসমষ্টির প্রবাহমান ঐতিহাসিক জীবনধারায়। জাতীয় সংগ্রামের ধারায় গতিশীলতা অর্জন করার জন্য কখন কোন উপাদানটা বিশেষ ভূমিকা রাখবে সেটা সম্পূর্ণ নির্ভর করে সময়, বাস্তব পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং নেতাদের ওপর। অতীত সম্পর্কে গৌরব বোধ, বর্তমানে উপভোগ বা বঞ্চনা আর ভবিষ্যতের রঙিন স্বপ্ন জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করে এবং জনমনে গড়ে তোলে ঐক্যবদ্ধ সুরের মূর্ছনা। এই ধরনের ঐক্যবদ্ধ চেতনা যখন কোনো জনসমষ্টিকে একত্রিত করে, তখন সামাজিক ও রাজনৈতিক শক্তি হিসেবে তা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। সামগ্রিক সত্তা হিসেবে তা বিভিন্ন মাত্রায় প্রকাশিত হয়, আর তারই ফলে একটি জাতি সব রকম চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আদর্শিক ও দৈহিকভাবে প্রস্তুত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদের প্রশ্নে এখনও প্রচুর বিভ্রান্তি অবকাশ রয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিভ্রান্তিকে আরও জটিল করে তুলেছেন তাদের ক্ষণস্থায়ী রাজনৈতিক ফায়দা লুটার জন্য। এই বিভ্রান্তি নিরসনের জন্য বুদ্ধিজীবীদের যে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রয়োজন তাও প্রায় অনুপস্থিত। পরিষ্কারভাবে সত্যকে আমাদের জানতে হবে। আমাদের জাতীয়তাবাদ কি? বাংলাদেশি জাতীয়তাবাদ না বাঙালি জাতীয়তাবাদ? প্রাচীন বঙ্গ অববাহিকা ও তৎসংলগ্ন ভূভাগ যে ভারতীয় উপমহাদেশে একটি প্রাচীন এবং সুপরিচিত সবৈশিষ্ট্য সমুজ্জ্বল অঞ্চল ছিল, তার অসংখ্য সাক্ষ্য প্রমাণ প্রাচীন বৈদিক সাহিত্যে বিদিত রয়েছে। খ্রিস্টপূর্ব 1400 থেকে 1000 সালের মধ্যে ঐতরেয় অরণ্যকে বঙ্গের কথা রয়েছে। ভারত ও হরিবংশেও দেখা যায় বঙ্গ প্রসঙ্গ। সুতরাং বঙ্গ জনপদকে নেহায়েত অনির্বাচীন বলে আখ্যায়িত করার কোনো কারণ নেই। রামায়ণেও বঙ্গের উল্লেখ রয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে প্রাচীন জনপদ হিসেবে বঙ্গের উল্লেখ রয়েছে। এদেশের দুকুল, পার্তন, ক্ষম, কার্পাসিক বস্ত্র বয়ন শিল্পের জন্য প্রসিদ্ধ ছিল বলে কৌটিল্য বয়ান করেছে। বরাহ মিহির 500 থেকে 550 খ্রিস্টাব্দে তার বৃহৎ সহিংসতা গ্রন্থে পূর্বাঞ্চলীয় দেশ অর্থাৎ বঙ্গদেশ, পরবর্তীকালে বাংলাদেশ অন্তর্গত যে কটি জনপদের নাম করেছেন সেগুলো হলো হরিকেল, গৌতক, পন্ড্র, বঙ্গ, বর্ধমান, তম্রলিপি, সমতট ও উপবঙ্গ। সতীশচন্দ্র মিত্র মহাশয় যশোর, খুলনা সংলগ্ন দক্ষিণবঙ্গের কিছু অংশকে উপবঙ্গরূপে শনাক্ত করেছেন। এছাড়া বর্তমান বাংলাদেশের আরও একটি প্রাচীন জনপদ সুখের কথাও ইতিহাসে বর্ণিত রয়েছে। বর্তমান বাংলাদেশের এবং আদিকালের বঙ্গদেশের পশ্চিম এলাকার নাম ছিল শুক্র। অঙ্গ বর্তমান মিথিলা ও কলিঙ্গ উড়িষ্যার প্রদেশের অংশ হিসেবে বাংলাদেশের তথা বঙ্গদেশের অন্তর্ভুক্ত ছিল। হিমযুগের পর থেকে বাংলাদেশ কখনো জনশূন্য থাকেনি। পৃথিবীর অন্যান্য প্রান্তরে মানব গোষ্ঠীর মতো বাংলাদেশেও আদিম মানব সভ্যতার বিবর্তন ঘটেছিল, কারণ এখানেও প্রত্ন ও নব্যপ্রস্তর এবং তাম্রযুগের অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পোদ, বাউরি, কোল, ভীম, মুন্ডা, সাঁওতাল, সাবর, পুলিন্দ, হারি, ডোম, চণ্ডাল, রাজবংশী সমুদয় জাতির সমষ্টি বাংলাদেশের আদিম অধিবাসীগণের বংশধর। ভাষা ও আকৃতির মূলগত ঐক্য হতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সমুদয় জাতি একটি বিশেষ মানব গোষ্ঠীর বংশধর। এই মানব গোষ্ঠীর সাথে অস্ট্রেলিয়ার আদিবাসীদের চেহারার এবং ভাষার মিল পাওয়া গিয়েছিল বলে এদের বলা হয় অস্ট্রো এশিয়াটিক অথবা অস্ট্রিক। বাংলাদেশের দোরগোড়ায় রাজমহল পাহাড়,
সেখানে বন জঙ্গলে আদিবাসী পাহাড়িদের ছোটখাটো গড়ন, চেহারা, গায়ের রং মিলেমিশে কালো নাকথেব্র। বেদ এবং নিষাদের যে বর্ণনা আছে তার সঙ্গে হুবহু মেলে সিংহলের ভেড্ডাদের। ফলে এদের নৃতাত্ত্বিক নাম হয় ভেড্ডিট। নিষাদ জাতি বলেও তারা আখ্যায়িত হয়েছে। প্রাচীন বাংলাদেশের নানা জায়গায়, নানা রকম পরিবেশে এবং জল হাওয়ায় নানা দলে ভাগ হয়ে মানুষ বসবাস করত। পরে তাদের রক্তে বহিরাগতদের নানা রক্তের ধারা এসে মিশেছে। বাঁচবার আলাদা আলাদা ধরনের দরুন এবং রক্তের মেশামেশি হওয়ায় স্থানভেদে চেহারায় নানা রকম ধাঁচ সৃষ্টি হয়েছে। মনের গড়নে, মুখের ভাষায়, সভ্যতার বাস্তব উপাদানে তার প্রচুর ছাপ আছে। বাংলাদেশের মাটির গুণ আর সেই মাটিতে নানা জাত মেলামেশা, এরই মধ্যে বাংলাদেশি জনপ্রকৃতির বৈচিত্র্য আর ঐক্যের গোড়া খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশের আদিবাসীগণ আর্যজাতি বংশগত নন। বাংলা ভাষার বিশ্লেষণ করে পণ্ডিতগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। উপরন্তু দ্রাবিড় ও আর্য আসলে নরগোষ্ঠীর নাম নয়, ভাষাগোষ্ঠীর নাম। একই নরগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভিন্ন ভাষার চলন থাকতে পারে, কাজে শুধুমাত্র ভাষা দিয়ে কোনো নরগোষ্ঠীর নামকরণ ঠিক নয়। আসমুদ্র হিমাচল আমাদের এই দেশের নাম বঙ্গদেশ বা বাংলাদেশ। প্রশ্ন দেখা দেয় বাংলা অথবা বাঙ্গালা এবং বাঙালি শব্দের উৎপত্তি হলো কি করে। বাংলাদেশের ঐতিহাসিক পটভূমিকায় এই সমস্ত শব্দের ইতিহাস অতি সাম্প্রতিক। জনাব আবুল ফজল আইন-ই-আকবরী গ্রন্থে বাংলা, বাঙ্গালা, বাঙালি শব্দের উৎপত্তির যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো প্রাচীন বঙ্গ শব্দের সাথে আল শব্দ যুক্ত করে সুলতান শামসুদ্দিন বাঙালি শব্দের চয়ন করেন। আল শব্দের অর্থ পানি রোধ করার ছোট বড় বাঁধ। অন্যদিকে সুকুমার সেনের অভিমত হলো প্রথমে বঙ্গ থেকে বাঙ্গাল্লার সৃষ্টি হয়েছে। মুসলিম শাসন আমলে পার্শ্বিক বাঙ্গাল্লা উচ্চারণ থেকে পর্তুগিজরা বানিয়েছে বেঙ্গল এবং ইংরেজদের হাতে পড়ে বঙ্গ পরিণত হয়েছিল বেঙ্গলি বা বাঙ্গালিতে। বাংলাদেশি জনগণের বাসভূমির রয়েছে একটি ঐতিহাসিক প্রাকৃতিক সীমানা। বাংলাদেশের প্রাকৃতিক সীমা সংক্ষেপে বলতে গেলে উত্তরে হিমালয় ও তার গায়ে নেপাল, সিকিম ও ভুটান রাজ্য, উত্তর পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদ ও উপত্যকা, উত্তর পশ্চিম দিকে দ্বারভঙ্গ পর্যন্ত ভাগীরথীর উত্তর সীমান্তবর্তী সমভূমি, পূর্ব দিকে গারো, খাসিয়া, জয়ন্তা, ত্রিপুরা, আসাম, চট্টগ্রামের শৈলশ্রেণী বেয়ে দক্ষিণের সমুদ্র পর্যন্ত, পশ্চিমে রাজমহল, সাঁওতাল, পরগনা, ছোটনাগপুর, মুর্শিদাবাদ, মালদাহ, পশ্চিমবঙ্গের অঞ্চলসমূহ, বিহারের বীরভূম, মানভূম, ধলভূম, কেওঙ্গর, ময়ূরভঙ্গের অরণ্যময় মালভূমি, দক্ষিণে বঙ্গোপসাগর। এই সীমারেখার মধ্যেই প্রাচীন বাংলাদেশের বা বঙ্গের গৌরব, পুন্ড্র, বরেন্দ্র, রারো, শুভ্র, তম্রলিপি, সমতট, বঙ্গ, বাঙ্গাল, হরিকেল প্রভৃতি জনপদ গড়ে উঠেছিল বঙ্গবাসী বা বাংলাদেশিরা। কোল, ভিল, সবার, পুন্দিল, হাড়ি, ডোম, চণ্ডাল, সাঁওতাল, মুন্ডা, ওরাও, ভূমিজ, বাগদি, বাউরি, পোধ, মালপাহাড়ি প্রমুখ অন্তজ জনগোষ্ঠীর মিলন এবং তাদের রক্তের সাথে বহিরাগত নানা রক্তের ধারা এসে মিশে এক হয়ে সৃষ্টি হয় বঙ্গবাসী অথবা বাংলাদেশি জাতিসত্তার। সময়ের স্রোতে রাষ্ট্রবিধাতাদের হাতে বাংলাদেশিদের আবাসভূমি বাংলাদেশ খণ্ডবিখণ্ড হলেও তার ঐতিহাসিক প্রকৃতি সীমারেখা মুছে ফেলতে পারবে না কেউ কোনোদিন। রাষ্ট্রীয় সীমারেখা অপরিবর্তনীয় নয়। আমাদের পূর্বপুরুষরা প্রাচীন বাংলাদেশের প্রসিদ্ধ জনপদগুলো গড়েছেন, রাষ্ট্রের বিকাশ ঘটিয়েছেন, জন্ম দিয়েছেন বিস্ময়কর সংস্কৃতি ও শিল্প ঐতিহ্যের। এই ঐতিহ্য আমাদের জাতীয় অধিকার। আজ রাষ্ট্রীয় পরিসীমা এবং জাতীয়তাবাদ নিয়ে গোষ্ঠী স্বার্থে অযথা যতই যুক্তিহীন বিতর্কের অবতারণা করা হোক না কেন, বাংলাদেশের সচেতন জনগণকে বোকা বানিয়ে খোলা পানিতে মাছ শিকার করা সম্ভব হবে না বেশি দিন। তারা তাদের অতীত ঐতিহ্য এবং ন্যায্য অধিকার ভবিষ্যতে একদিন না একদিন আদায় করে ছাড়বে ইনশাল্লাহ। পূর্ণ মর্যাদায় একদিন প্রতিষ্ঠিত হবে প্রকৃত বাংলাদেশ এবং আমরাও বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হব গর্বিত বাংলাদেশি হিসেবে। বাংলাদেশি জাতীয়তাবাদী সংগ্রামের কোনো কোনো পর্যায়ে বাংলা ভাষা মুখ্য ভূমিকা পালন করেছে, একথা সত্যি। কিন্তু তাই বলে বাংলাদেশের জাতীয়তাবাদকে বাঙালি জাতীয়তাবাদ বললে সেটা হবে ভিন্ন নরগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টায় হাজার বছরের ঐতিহ্য গড়ে ওঠা বাংলাদেশি জাতীয়তাবাদের ওপর একটি ভাষাগোষ্ঠীর আধিপত্য প্রতিষ্ঠা করা। কারণ বাঙালি কোনো নরগোষ্ঠীর নাম নয়, ভাষাগোষ্ঠীর নাম মাত্র। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বাংলাদেশের ভৌগোলিক পরিসীমা নিয়ে 1971 সালে চরম চক্রান্ত করা হয় বাংলাদেশ জাতীয় পতাকার রূপ নির্ধারণ নিয়ে। সরকারিভাবে সর্বপ্রথম জাতীয় পতাকার যে রূপায়ণ করা হয়েছিল সেটা ছিল উদ্দেশ্য প্রণোদিত। সবুজ পটভূমিতে লাল সূর্য, তার মাঝে হলদে রঙের তৎকালীন পূর্ব পাকিস্তানের ম্যাপ। কিন্তু সচেতন জনগণ ও মুক্তিযোদ্ধারা চক্রান্তকারীদের সব চক্রান্তের মূল কুঠারাঘাত করে সেই জাতীয় পতাকা প্রত্যাখ্যান করেন এবং বর্তমানের জাতীয় পতাকার রূপ গ্রহণ করতে সরকারকে বাধ্য করেন। সবুজ বাংলার পটভূমিকায় উদীয়মান রক্তিম সূর্য, উদীয়মান সূর্য ক্রমশ পূর্ণতায় উদ্ভাসিত হয়ে উঠবে আর তার আলোকে স্বচ্ছ হয়ে উঠবে আদি বাংলাদেশের পূর্ণাঙ্গ রূপ। এটা লেখকের
অবাস্তব স্বপ্ন নয়, ইতিহাসের অমোঘ ভবিষ্যতে একদিন এই স্বপ্ন রূপান্তরিত হবে বাস্তব সত্যে। বাংলাদেশি জনগণের দরদি মজলুম নেতা মাওলানা ভাসানী তার মৃত্যুর মাত্র কয়েকদিন আগে শেষবারের মতো আমায় বাংলাদেশি জনগণের মরণ বাঁচানো সমস্যা নিয়ে যে সুদূরপ্রসারী ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন, সেটা থেকে পাঠকগণ বর্ষিয়ান নেতার রাজনৈতিক প্রজ্ঞা ও ভাবনার গভীরতা সম্পর্কে জানতে পারবেন বলেই ঘটনাটির অবতারণা করলাম। পাঠকগণ উপলব্ধি করতে পারবেন তার বাস্তব জ্ঞানের প্রসারতা। 1976 সালের আগস্ট মাসে তিনি লন্ডন গিয়েছিলেন অপারেশনের জন্য। আমিও তখন লন্ডনে অবস্থান করছিলাম। খবরটা তার কাছে পৌঁছে যায়। খবর পেয়েই তিনি একদিন আমার এক ঘনিষ্ঠ বন্ধু সাংবাদিক জনাব গাজীউল হাসান খানের মাধ্যমে ডেকে পাঠান। সময়মতো আমি ও গাজী তার ফ্ল্যাটে গিয়ে উপস্থিত হলাম সকাল 10টার দিকে। হাসপাতাল থেকে অপারেশনের পর বাংলাদেশ দূতাবাসেই তাকে সেই ফ্ল্যাটে থাকার বন্দোবস্ত করে দিয়েছে। সেখানে পৌঁছে দেখলাম তার পুত্র জনাব নাসের খান ভাসানী মাওলানা সাহেবের ঘরে উপস্থিত রয়েছেন। হুজুর আধশোয়া অবস্থায় বিছানায় চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে কি যেন ভাবছিলেন। অপারেশনের ক্ষত তখনও শুকায়নি। চলাফেরা পথ্য সবকিছুই রেস্ট্রিক্টেড। আমরা এসেছি শুনে তিনি চোখ মেলে আমাকে ইশারায় তার বিছানায় গিয়ে বসতে বললেন। আমি তার আদেশ অনুযায়ী তার শিয়রে গিয়ে বসলাম। গাজী কাছে একটা চেয়ার টেনে নিল। সালাম দেওয়ার পর হুজুর জিজ্ঞাসা করলেন, নাস্তা করছস? হ্যাঁ হুজুর, নাস্তা কইরেই আইছি, জবাব দিলাম। ভালো কথা, তাইলে আমারে নাস্তা খাওয়া, আমি ডিম খামো। অল্প দূরত্বে দাঁড়িয়ে থাকা জনাব নাসের ভাসানীর সাথে চোখাচোখি হলো। নিচু গলায় তিনি আপত্তি জানালেন, বললেন ডাক্তারকে না জানিয়ে ডিম দেয়া ঠিক হবে না। খেপে গেলেন মাওলানা, জেদ ধরে বসলেন ডিম তিনি আজ খাবেনি। অগত্যা দুটো ডিমের পোচ করে আনলেন নাসের ভাসানী। ডিমের প্লেটটা হাতে নিয়ে ঘরে ঢুকতেই ইশারায় সেটা আমাকে দিতে বলে তাকে বাহিরে গিয়ে অপেক্ষা করার ইঙ্গিত দিলেন মাওলানা। নাসের ভাসানী চলে গেলেন। গাজী বসে আছে চুপচাপ। হুজুর বললেন, নে শুরু কর, খাওয়াইয়া দে। আমি আস্তে আস্তে একটু একটু করে চামচ দিয়ে তাকে ডিম খাওয়াতে শুরু করলাম। এই বয়সে অপারেশনের ধকলে ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। কথা বলছিলেন অতি ক্ষীণ স্বরে। খাওয়ার ফাঁকেই তিনি আমার সম্পর্কে অনেক কিছু জেনে নিলেন। লন্ডনে কবে এলাম, কেন এলাম, পরিবার কোথায়, সব কিছুরই সংক্ষিপ্ত জবাব দিলাম। খাওয়া শেষে মুখ ধুয়ে মুছে দিলাম। খাওয়ার পর কিছু ঔষধ খাওয়ার ছিল, সেগুলো তাকে খাইয়ে দিলাম। এবার তাকে কিছুটা রিল্যাক্সড মনে হচ্ছিল। পাশে বসে আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। লক্ষ্য করলাম মাওলানা যেন কোনো এক গভীরে তলিয়ে গেছেন। বেশ অনেকক্ষণ পর হঠাৎ করেই বলা শুরু করলেন, বাবা, 97 বছরের বেশি হয়ে গেছে। কবে আসি কবে নাই কে জানে। তবে একটা কথা তোরে কইয়া যাইবার চাই, এই বুড়া সারা জীবনে যা করতে পারে নাই, তুই ও তোর সাথীরা সেটা কইরা বাংলাদেশের 10 কোটি জনগণরে বাঁচাইছস জালেমের হাত থেকে। এই বুইরা তোদের দোয়া দিতেছে, আল্লাহ তোদের হায়াত দারাজ করুক। বলেই তিনি আমার মাথায় গায়ে তার ক্ষীণ হাত বুলিয়ে শরীরে বুকে ফু দিলেন। তার চোখের কোলে ঘেঁষে তখন পানি বেরিয়ে আসছে। চোখ বোঝা অবস্থায় তিনি আমাদের জন্য দোয়া করছিলেন বিড়বিড় করে। কাছে বসেও স্পষ্ট বুঝতে পারছিলাম না কোন সূরা বা আয়াত তিনি পড়ছিলেন। আমি তার অশ্রুধারা মুছিয়ে দিয়ে আবেগে বিহ্বল হয়ে বসে রইলাম। আমার প্রতি তার স্নেহ ও মমতা দেখে আমার চোখ দুটো অশ্রু সজল হয়ে উঠল। কেমন যেন এক ঐশ্বরিক স্তব্ধতায় মহিয়ান হয়ে চোখ বুজেছিলেন কিংবদন্তির নায়ক বাংলাদেশের মজলুম নেতা মাওলানা ভাসানী। সে এক অভূতপূর্ব পরিবেশ। অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে তার হাত ধরে নিশ্চুপ বসে থাকলাম। তিনি চোখ খুললেন, বাবা, তোর জায়গা লন্ডন না, দেশে যাইতে হইব। হুজুরের কথায় জবাব কি দেব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। সেই সময় আমাদের সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু রাজনৈতিক বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছিল। ভাবছিলাম হুজুরকে সব খুলে বলবো কিনা। আমাকে চুপ করে থাকতে দেখে তিনিই বলে উঠলেন, জিয়ার সাথে মতের অমিল হয়েছে, সেটা আমি জানি, কিন্তু জিয়ারই সব ভুল। আমি গিয়া তারে বুঝামো। কথা শুনলে ভালো, আর না বুঝলে আমি জানি কি করতে হইব। তুই তৈরি থাকিস। তবে বাপজান, একটা কথা, বুড়া মানুষের কথা মন দিয়ে শুনিস। যে কাজ শুরু করছস তার শেষ বহুদূরে। বাংলাদেশের মধ্যেই চোখ বন্ধ কইরা উট পাখি হইয়া বইসা থাকলে চলবো না। চোখ খুইলা চাইতে হইব সীমানার বাইরে। কথাটা একটু ভালো কইরা চিন্তা কইরা দেখিস। কথা বলতে বলতে তিনি বেশ কিছুটা হাঁপিয়ে উঠেছেন। আমি আস্তে আস্তে তার কপালের ঘাম মুছিয়ে দিতে দিতে বললাম, হুজুর, আপনি দোয়া করবেন যাতে আমি আমার নিয়তে কায়েম থাকতে পারি। আল্লাহ পাক যেন আমার সুযোগ দেন, যাতে একজন মুজাহিদি হিসাবে আপনার ইশারা অনুযায়ী সঠিক রাস্তায় বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নিজেকে প্রয়োজনে কোরবান করতে পারি। আমার জবাব শুনে বিছানায় শুয়েই তিনি আমাকে বুকে টেনে নিলেন। তার উষ্ণতা ও আন্তরিকতায় আমার বুক ভরে উঠেছিল। ডাক্তার এসে গেছে, আমাদের বিদায় নিতে হবে। সালাম করে আমি আর গাজী বেরিয়ে এলাম। বুকের মাঝে গেঁথে নিয়ে এলাম মহান নেতার অমূল্য দিক নির্দেশনা। সেটাই মাওলানা ভাসানীর সাথে আমার শেষ সাক্ষাৎ। এর অল্প কিছুদিন পরে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে জাতি হিসেবে আমরা হারালাম একজন জনদরদি, অভিজ্ঞ মুরব্বী এবং দূরদর্শিতা সম্পন্ন বিচক্ষণ রাজনীতিবিদ। 1972 সালের প্রায় গোড়া থেকেই দেশে মহা অরাজকতার সৃষ্টি হয়।
খুন, রাহাজানি, মুনাফাখুরি, গুন্ডামি দিন দিন বাড়তে থাকে। যুদ্ধকালীন সময় চক্রান্তকারী যুব ও ছাত্রনেতারা তাদের কায়েমি স্বার্থ ও দুরভিসন্ধি চরিতার্থ করার জন্য মিথ্যার আশ্রয় গ্রহণ করে ভারত সরকারের অনুগ্রহ লাভ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় মুজিব বাহিনী, পরে রক্ষী বাহিনীর সৃষ্টি করে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নীল নকশা বাস্তবায়নে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে বাংলাদেশের ছাত্র ও যুব সমাজের মাথা নত করে দিয়েছিল। তাদের সংগ্রামী ঐতিহ্যের অবমাননা করে তাদের গৌরবোজ্জ্বল ইতিহাসে বিশ্বাসঘাতকতার এক কলঙ্কিত অধ্যায়ের সূত্রপাত ঘটিয়েছিল। 22 ডিসেম্বর প্রবাসী সরকার ঢাকায় এসে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু শেখ মনি, তোফায়েল, আব্দুর রাজ্জাক, নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, সিরাজুল আলম খান প্রমুখ যুব ও ছাত্রনেতারা সরকারের সেই আদেশ অমান্য করে। 16 ডিসেম্বর অসংখ্য তরুণ মুজিব বাহিনীতে যোগদান করে রাতারাতি মুক্তিযোদ্ধা বনে যায়। তাদের অধিকাংশই ছিল রাজাকার, আল বদর, আল শামস প্রভৃতি জনধিকৃত বাহিনীর সদস্য। ছাত্র যুব নেতৃবৃন্দ তখন তাদের বাহিনীর সংখ্যা বাড়ানোর জন্যই এই সমস্ত সমাজ বিরোধীদের দলে টেনে নেন। এদের জনগণ পরবর্তীকালে 16 ডিভিশন নামে অভিহিত করে। যুব নেতৃবৃন্দ বাংলাদেশে ফিরেই মুজিব পরিবারের অনুকম্পা ও সহানুভূতি লাভের আশায় জনাব তাজউদ্দিন আহমদ সম্পর্কে কদার্য প্রচারণা নতুন করে শুরু করে। তারা বলেন, শেখ মুজিবের প্রতি তাজউদ্দিনের কোনো আনুগত্য ও শ্রদ্ধাবোধ নেই। স্বাধীনতা সংগ্রামের কৃতিত্বের দাবিদার তিনি একাই হতে চান। তারা আরও বলেন, শেখ মুজিব স্বাধীনতার ঘোষক সেটাও জনাব তাজউদ্দিন স্বীকার করেন না। তাছাড়া শেখ মুজিবকে উপেক্ষা করার আর একটি নজির এই যে তিনি তাকে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী না করে ক্ষমতার অভিলাষে নিজেকেই প্রধানমন্ত্রী বানান এবং শেখ মুজিবকে শুধুমাত্র সাংবিধানিক ক্ষমতাহীন রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার উদ্দেশ্য সৎ হলে তিনি শেখ মুজিবকে প্রধানমন্ত্রী বানিয়ে নিজে উপপ্রধানমন্ত্রী হিসেবে স্বাধীনতা সংগ্রাম ও প্রবাসী সরকার পরিচালনা করতে পারতেন। এমনিভাবে তাজউদ্দিনের প্রতি শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের প্রত্যেকের মন বিষিয়ে তুলেছিল তারা। শেখ মনির এতে মুখ্য ভূমিকা ছিল। শেখ মুজিব বাংলাদেশে ফেরার পর উল্লেখিত নেতৃবৃন্দ শেখ ফজলুল হক মনির নেতৃত্বে তাজউদ্দিনের বিরুদ্ধে আরও সক্রিয় হয়ে ওঠেন। শেখ মুজিব যেহেতু স্বাধীনতা সংগ্রামকালের 9 মাস নির্বাসিত ছিলেন, পাকিস্তানের কারাগারে সেই অনুপস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করেছিলেন তারা। তার সামনে কেঁদে মেঝেতে লুটিয়ে পড়ার নাটক করে এদের অনেকেই বলেছিল, আপনার ভাবমূর্তি ও নেতৃত্ব রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করে তাজউদ্দিনের বিরাগভাজন হয়েছে আমরা। তিনি ফাঁসি কাষ্ঠে ঝুলাবার হুমকি পর্যন্ত দিয়েছেন। শেখ কামালকে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠাবার হুকুম দিয়েছিলেন তিনি। শুধু আমাদের বিরোধিতায় সেটা সম্ভব হয়নি। আমরা জোর করে তাকে মুজিবনগর হেডকোয়ার্টার্সে কর্নেল ওসমানীর এডিসি হিসেবে রেখেছিলাম। আরও অনেক কিছু বলে তার কান ভারী করতে সক্ষম হয়েছিলেন কুচক্রী ক্ষমতালিপ্সু যুব নেতৃবৃন্দ। শেখ মুজিব তাদের কথার সত্যতা যাচাই করার সুযোগ পেল না, কেননা তার পরিবারের সদস্যগণ আরও রূঢ় ভাষায় তাজউদ্দিনের বিরুদ্ধে তাদের মনের ক্ষেদ প্রকাশ করেন শেখ মুজিবের কাছে। এর ফলেই দেশে ফেরার মাত্র একদিন পরেই 11 জানুয়ারি 1972 শেখ মুজিব তার দীর্ঘদিনের পরীক্ষিত সহকর্মী জনাব তাজউদ্দিনকে অপসারণ করে স্বয়ং প্রধানমন্ত্রী হয়ে বসলেন। জনাব তাজউদ্দিনকে মন্ত্রিপরিষদ থেকে বাদ না দিলেও তাকে সব ব্যাপারে সম্পূর্ণ উপেক্ষা করে চলতে লাগলেন শেখ মুজিব। প্রশাসনিক ব্যাপারে আবার তিনি যুব নেতৃবৃন্দের উপরই সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়লেন। ফলে যুব নেতৃবৃন্দ জাতীয় পরিসরে সর্বসময় ক্ষমতা প্রদর্শনের সুযোগ পেয়ে গেল। তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হলো। কিন্তু শেখ মুজিবের এই ধরনের আচরণে মনক্ষুণ্ণ হলেন দলের বর্ষিয়ান নেতারা। 1972 সালের মাঝামাঝি সময় থেকেই বিরোধী রাজনৈতিক দলসমূহের ওপর বর্বর নির্যাতন শুরু হয়। এই নির্যাতনে শুধু রাষ্ট্রীয় প্রশাসনের যন্ত্রের বিভিন্ন বাহিনী অংশগ্রহণ করেনি, তাতে অংশ নেয় আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন লাঠিয়াল ও বেআইনি অস্ত্র পেটোয়া বাহিনী। রাজনৈতিক নির্যাতন ও হয়রানি অভিযোগ তোলেন ন্যাশনাল আওয়ামী পার্টি চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কাজী জাফর আহমদ, ছাত্রলীগের রব সিরাজ গ্রুপ। তারা আওয়ামী লীগ সরকারের জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবার জন্য জনগণের কাছে আবেদন জানান। তারা বিবৃতি সমাবেশের মাধ্যমে বলেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা কুক্ষিগত করার ও সংগ্রামী ছাত্র জনতার প্রতিরোধ শক্তিকে শেষ করে দেবার জন্য মাত্র 9 মাস আগে নির্যাতন এবং পুলিশ ও সেনাবাহিনীরা বেপরোয়া গুলি চালানোর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠতেন। যারা ক্ষমতায় আসীন হয়ে গত মাসেই প্রায় ডজন খানেক জায়গায় ছাত্র জনতার সমাবেশে ও মিছিলে গুলি চালিয়েছিলেন তারা। শুধু তাই নয়, ক্ষমতাসীন দল দখলদার বাহিনীর দালালদের সহায়তায় প্রশাসন যন্ত্রকে প্রভাবিত করে ছাত্রবিরোধী দলীয় কর্মী ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে তাদের গ্রেফতার করেছেন। রাজনৈতিক নেতারা রাজধানী থেকে সরকারি ক্ষমতার দাপট দেখিয়ে তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিপক্ষের কর্মী, ছাত্র, যুবকদের শায়েস্তা করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের অযথা হয়রানি করেছেন। 1972 সালের 31 অক্টোবর মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল ও আসম আব্দুর রবকে যুগ্ম আহ্বায়ক করে
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়। এই দলের মূল দার্শনিক গুরু ছিলেন সিরাজুল আলম খান ওরফে কাপালিক। পার্টি গঠনের কয়েকদিন আগে জনাব সিরাজুল আলম খানের তত্ত্বাবধানে গণকণ্ঠ নামে একটি পত্রিকায় প্রকাশিত হয়। যদিও গণকণ্ঠ প্রকাশ লগ্নে শেখ মুজিব কাগজটিকে আশীর্বাদ দিয়েছিলেন, কিন্তু জন্মলগ্ন থেকেই গণকণ্ঠ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বাণী প্রচার করতে শুরু করে এবং পরবর্তীকালে জাসদের মুখপাত্র হিসেবে বেরোতে থাকে। এতে শেখ মুজিব ভীষণভাবে চটে যান। 21শে জুলাই ছাত্রলীগের পল্টন ময়দানের সম্মেলনের উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে রক গ্রুপ ও গণকণ্ঠের সমালোচনা করে তিনি বলেছিলেন, 70 মণ গরুর গোস্ত, 70 মণ খাসির গোস্ত, টাকা কোত্থেকে আসে? 30 বছর রাজনীতি করলাম, একটা পত্রিকা বার করতে পারলাম না, 1 ইঞ্চি বিজ্ঞাপন নাই, আমরা কিছু বুঝি না। এখানে উল্লেখ করা প্রয়োজন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের লাইন প্রচার করার নীতি গ্রহণ করায় গণকণ্ঠ সত্যি 1 ইঞ্চি সরকারি বিজ্ঞাপন কখনোই পায়নি। জনাব সিরাজুল আলম খান ও জনাব রব ছিলেন দুজন জনপ্রিয় ছাত্রনেতা। মেজর জলিল ছিলেন দেশপ্রেমিক একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। মুক্তি সংগ্রামে তিনি ছিলেন 9ম সেক্টরের কমান্ডার। গেরিলা অ্যাডভাইজার হিসেবে তার সাথে কাজ করার সুযোগ হয়েছিল কিছুদিনের জন্য। দুঃসাহসী দেশপ্রেমিক এই মুক্তিযোদ্ধার প্রতি প্রবাসী আওয়ামী লীগ সরকার ও তাদের মুরব্বী ভারত সরকার, বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো প্রথম থেকেই বিরূপ ভাব পোষণ করতেন। তাদের মতে মেজর জলিল ছিলেন একজন সাচ্চা জাতীয়তাবাদী ও আপোষহীন চরমপন্থী প্রকৃতির মুক্তিযোদ্ধা। তাই একটি অতি সামান্য অজুহাতে সংগ্রামের প্রথম পর্যায়েই তাকে সেক্টর কমান্ডারের দায়িত্ব থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রবাসী সরকার। কিন্তু মুক্তিবাহিনীর অন্যান্য কমান্ডারদের চাপে তাদের সেই চক্রান্ত ব্যর্থ হয়। এর বিশদ বিবরণ আগেই দেয়া হয়েছে।